সালে তারপর ব্রেকআপ। তো তারপর থেকে আমাদের মামাদের ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদের মামাদের ফ্যামিলি ভালো। আপনি ব্রেকআপের ব্যাপারে আমাদেরকে একটু বলবেন, মানে কেন ব্রেকআপ হলো, আপনি কি দেখলেন, আপনার চোখে যতটুকু ভাসে? ব্রেকআপটা হচ্ছে যে আমার আব্বু আরেকটা বিয়ে করছে, এই জন্য সে ওদিকে চলে গেছে। পরে আর আমার আম্মু ওদিকে যায়নি, আমার মামারা তাকে নিয়ে আসছে। কয় ভাই বোন ছিলেন আপনারা তখন? আমরা তখন 3 ভাই বোন। আমার বয়স 10, বোনের বয়সটা 5 বছর। তখন আমার ভাইটা জন্ম নেয়। এই সময় আপনার বাবা আরেকটা বিয়ে করেন এবং আপনাদেরকে ছেড়ে চলে যায়। আপনার মা কোনো আইনি ব্যবস্থা নেয়নি? আইনি ব্যবস্থা নিতে চাইছিল, পরে আমার মামা যিনি বলছে যে এগুলো করার দরকার নেই, আমাদের ফ্যামিলিতে এসব ঝামেলা নেই। তারপর আর আইনি ব্যবস্থা নেওয়া হয় নাই। মামা বলে যে তোমাদেরকে ক্যাটাগরি করার জন্য আমি নিজে আছি। তো উনি 2002 সালে দেশের বাইরে যায়, আজ পর্যন্ত তার কোনো খবর নেই, আর আমার আম্মা আইনি কোনো ব্যবস্থা নেয় নাই। মানে 2002 সালে যাওয়ার পরে আজ পর্যন্ত আপনি জানেন না যে কোথায় আছে, কি অবস্থা? কোথায় আছে কি অবস্থা সে জানি না, শুধু একবার আমাদের সাথে কথা হয়েছিল, প্লাস সে একবার আমাদের জন্য টাকা পাঠিয়েছিল। তাহলে আপনাদের এই পরিবার চলেছে কিভাবে? আমার আম্মা গার্মেন্টসে চাকরি করতো আর পাশাপাশি শাড়ির ব্যবসা করতো। এটা দিয়ে আপনাদের পরিবার চালাতো? এটা দিয়ে আমাদের পরিবার চালাতো। আর নানা বাড়ির অবস্থা ভালো, তো আমার আম্মা পুরোপুরি তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েনি। ওকে, ঠিক আছে। আপনি বলছিলেন যে আপনার জীবনে 2006 সাল হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। ঠিক আছে, আমরা 2006 সাল থেকে শুরু করতে পারি। 2006 সালে আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 13 বছর এরকম হবে। আমি ক্লাস 6-এ পড়ি তখন। ওকে, চলুন। তো যখন আমি ক্লাস 6-এ পড়ি, গ্রামের স্কুলে পড়ি, আমার আম্মা আমাকে ঢাকা থেকে নিয়ে যায় 2 বছর পর। আমার আম্মা 27 ডিসেম্বর যায় বলতেছে যে তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি ঢাকায় চলো। আমি বললাম যে আম্মা কেন আমি ঢাকায় যাবো? গ্রামে আপনি কোথায় পড়তেন? আমি গ্রামে আমাদের বিকেনগর হাই স্কুলে পড়তাম। কিন্তু ওখানে আপনি থাকতেন কার কাছে? আমার নানা বাড়ি থাকতাম। ওকে, নানা বাড়ি থাকতাম, নানাদের ঘর সংসার দেখাশোনা করতাম, কাজকর্ম করতাম, আমার সাথে পড়াশোনা। আর আপনার মা ঢাকাতে থাকতো? হ্যাঁ, আমার মা ঢাকাতে থাকতো, আমার নানিও ঢাকাতে থাকতো, আমার ছোট ভাই বোন দুটাকে দেখার জন্য। তার মানে কি আপনার নানি এক জায়গায় থাকতো, আপনার নানা আরেক জায়গায় থাকতো? হ্যাঁ, নানি বৃদ্ধ হয়ে গেছে, এখন ভাই বোন দুটাকে দেখা লাগবে, এই জন্য নানি ঢাকাতেই থাকতো বেশিরভাগ টাইম। ওকে, তারপর আমাকে নানার সংসার দেখতে হইতো পুরাটা। আর তাদের অনেক বড় গৃহস্থ, ওই কাজ করতাম আর পড়াশোনা করতাম। 2005-এর 27 ডিসেম্বর আমার ফাইনাল পরীক্ষা। মা যে বললো যে তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি ঢাকায় চলো। বললাম যে মা কেন, আমি যে পড়াশোনা করতেছি আর তোমার এখানে 1 টাকা খরচও লাগতেছে না। আমার খরচ আমি সংসার থেকে বের করে নিতেছি, নানাকে অনেকভাবে হেল্প করতেছি, আর স্কুল থেকে কোনো প্রেশার আসতেছে না, কারণ ভালো পড়াশোনা করতাম। তো সমস্যাটা কি? পরে বললো যে আমার পক্ষে সম্ভব না তোমাকে পড়ানো, আমি যে টাকা বেতন পাই এই টাকায় তোমাদের 3 জনকে মানুষ করতে পারবো না, তুমি কষ্ট করো, তোমার ভাই বোন দুটাকে মানুষ করতে দাও। তখন আমি অনেক কান্নাকাটি করছি। আমার ছোট মামাটা জুড়ানি কাঠমিস্ত্রির কাজ করতো, মামাটার সাথে যোগাযোগ করতে পারিনি। আমার মা আমাকে ঢাকায় নিয়ে এসে গার্মেন্টসে ভর্তি করে দেয়। তো গার্মেন্টসে আমি কাজ যখন করি তখন অন্য মানুষকে থাকতাম, কাজ করতে পারতাম না। পারতেন? আপনার তখন বয়স কত গার্মেন্টসে যখন? তখন 13 বছর। 13 বছর বয়সে আপনাকে গার্মেন্টসে নিল? হ্যাঁ। ওকে। 2 মাস চাকরি করার পর আমি অসুস্থ হয়ে যাই। আমার চাচাতো মামা যে বিদেশে থাকে, আমার সেজো মামা, শোনার পর আম্মুকে রাগ করে বললো যে ওকে আপনি এখনই বাড়ি নিয়ে স্কুলে দিয়ে দিবেন। আমার আম্মু আমাকে বাড়ি তো ঠিকই নেয়, কিন্তু আমাদের বাসার নিচের তলায় একটা ফ্যামিলি ভাড়া আসে, ওনাদের ছেলে আমাকে পছন্দ করে বিয়ের জন্য। আমার আম্মা নানুর সাথে ওর সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তো ওই ছেলেটাকে আমার ভালো লাগতো না। কারণ ভালো লাগতো না, উনি একটা ভাদাইমা কোয়ালিটির, আমার এটা মনে হইতো। ভাদাইমা কোয়ালিটির? ওকে, এটা আসলে কি, আপনি একটু এক্সপ্লেইন করবেন যে ভাদাইমা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি তাকে দেখতাম কখনো কাজকর্ম করতো না, সারাদিন ঘুরে বেড়াইতো, ওনার যে বড় বোন আছে ছোট বোন আছে তাদের উপর উনি ডিপেন্ড করতো, নিজের থেকে কিছু করার চেষ্টা করতো না। এই ছিল তার অভ্যাস। তারপর ওকে দেখে আর কি আমার আম্মা পছন্দ করে, দেখতেও সুন্দর। তো আমার তখন মানে ছেলে মানুষকে আমি কাজ শেষে সবসময় খেলাধুলা করতাম, আমাদের বাসায় পিচ্ছি আছে একটা, ওর সাথে সবসময় খেলতাম। তো যখন আম্মা আমাকে বাড়ি নিয়ে যায়, একটু একটু শুনতে পাই যে ওর সাথে আমার বিয়ে ঠিক, তখন আমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। তো আমি যে বাসায় জন্ম আমার, ওই বাসাটা আজও আছি। আমি সেই নানুর সাথে যা বলি যে নানু দেখো আমি তোমাদের কাছে বড় হয়েছি, এরকম করতেছে, আমি কিভাবে বাঁচবো। পরে আমার ওই নানু এটার প্রতিবাদ করে, ওর ফুপু আমাকে দেখতে আসে, দেখতে আসলে আমি সেদিন আমার নানুর কাছে যে বসে থাকি, আর দেখা হয় না। তো চলে যায়, তো চলে গেলে আমার আম্মা আমাকে দেশে নিয়ে যায়, ওকে সহকারে বললো যে ডালিয়া আমি তো অসুস্থ, তোকে ছাড়া আমি যাইতে পারবো না, আর তুই ছাড়া অন্য কারোর সাথে গেলে আমি অসুস্থ হয়ে পড়বো, এটা তুই ভালো করে জানিস। তাই বললাম মা আমি যাইতে পারবো না, আমার ভালো লাগে না বাড়ি যেয়ে আসতে। তো মা বললো যে না তোকেই যেতে হবে। না মা আমি যাবো না। কোথায় ছিল আপনাদের দেশের বাড়ি? আমাদের দেশের বাড়ি শরীয়তপুর, পদ্মা সেতু হচ্ছে এখানে। আমাকে মামারা বললো যে দেখ আমার বোনের যদি কিছু হয় তুই যা। আমার মার ফুফাতো ভাই যে ছিল ফারুক মামা, উনি এখন দেশের বাইরে আছে, তো ও বলছে যে মা যা, তুই যা। পরে ও বলে যে না আমি যাবো না।
আমাকে বললো দেখ শাশুড়ি না ভালো, তুই যা। তো আমি বললাম যে যাওয়া লাগবে, হ্যাঁ যা। তো আমি আবার শুনতে পাইছি যে ওই ছেলেটা আমাদের বাড়ি যাবে। তো সকালবেলা ভোরবেলা আমি উঠে হাঁটি, এটা আমার অভ্যাস হয়েছে। তো আমার খালামুনি মানে আমার ফ্রেন্ডলি, তো ওখানে হাঁটতে বেরোইছি, দেখে যে আমাদের রোডের মাথায় ছেলেটা দাঁড়ায় রয়েছে। তারপর তখন আমি বুঝতে পারছি হ্যাঁ এও আমাদের বাড়ি যাবে। তো গেল, একই লঞ্চে উঠে গেছি, কিভাবে যাই না। আমি মাকে বললাম মা তুমি বসো, আমি উপর থেকে ঝালমুড়ি খেয়ে আসি। লঞ্চের দোতলায় যায় দেখে আমার মামার ওই ছেলে দাঁড়ায় রয়েছে। তারপরে আমি মাকে বললাম তুমি লঞ্চের থেকে নামো, আমি তোমার খুন করবো। না এই ওয়েতে কথা আসলে অনেকেই বলে থাকেন, আসলে বাচ্চা ছেলেমেয়েরা আসলে মার সাথে হয়তো আদর করে অনেক সময় ধরনের কথাবার্তা বলে থাকেন রাগ হয়ে গেলে। হ্যাঁ তারপর নামলাম, বললাম ও যেন আমাদের এই গাড়িতে না উঠে, ও আলাদা গাড়িতে যাবে, আমাদের মানে ভ্যান গাড়ি। তো বাড়ি পর্যন্ত গেল, বাড়ি পর্যন্ত যাওয়ার পর আমি আর আমার নানার 9টা বাড়ি, তো 9টা নানা 9টা বাড়ি, তো আমি আমার মেজো নানার বাড়িতে বসে রয়েছি, যে বাড়িতে আমি কখনো যাই না। সবাই আমাকে খুঁজে ওখান থেকে নিচ্ছে, নেওয়ার পর মানে আমাকে বিয়েতে রাজি করাইতে সবাই ফেল হয়েছে। লাস্টে আমি আমার একটা মামার কথা খুব শুনি, তো বললো যে দেখো আমার মামার নাম হচ্ছে জাহাঙ্গীর, খুবই আদর করে। তো বললো যে মা দেখ তুই বিয়েতে রাজি হয়ে যা। আমি কেন মামা, আপনি তো জানেন এখানে যদি আমার বিয়ে দেন আমার একটা যে নষ্ট হবে। মা দেখ তুই যদি এখানে বিয়ে না বসিস, তোর মা আর তোর নানি দুজন আত্মহত্যা করবে, ঘরের দরজাটকে বসে রয়েছে, মানে গলায় রশি দিবে এবং ধানের ওষুধ খাবে, এরকম মোমেন্ট করে তারা বসে রয়েছে। দুইজনে মিলে একসাথে আত্মহত্যা? হ্যাঁ দুজনে একই সাথে আত্মহত্যা করবে। তারা কান্নাকাটি করে একাকার হয়ে গেছে, বাড়ির সবাই এক জায়গায়। তো অনেক জোর জবরদস্তি করে আমি পরে বললাম যে মামা আমাকে তো আপনারা বিয়ে দিতেছেন না, মনে করেন জীবিত কবর দিতেছেন। তারপর জোর করে বিয়ে হলো 13 বছর বয়সে। হ্যাঁ ফেব্রুয়ারির 17 তারিখে আমার বিয়ে হয়। ও মাই গড, 13 বছর বয়সে আপনার কাজী কি রেজিস্ট্রেশন করেছিল আপনাকে? কাজের সামনে আমাকে নেয়নি, প্লাস কাজী আমার সম্পর্কে নানা লাগে। তো ওইখানে 2006 সালের 17 ফেব্রুয়ারি আমার বিয়ে হয়। বিয়ে হলে প্রচন্ড কান্নাকাটি করে বাসার সবাই কেনা দিচ্ছে যে আজকে মনে হয় ডালিয়াকে বিয়ে দিলাম না, ওকে আমরা সত্যি জীবিত কবর দিলাম। কান্নাকাটি ঘন্টাখানিক করার পর ছেলে মানসিকতা, তো ঘর থেকে বেরোয় আমি আবার খেলতে চলে গেছি যে ওদের সাথে আমার কথা বলবো না। তো খেলতে গেছি, তখন দুপুর 1টা বাজে আমাকে খুঁজে নিয়ে আসছে। ছেলেটা আমার নানার ঘরে বসে রয়েছে। আমাকে বললো যে ডালিয়া তুমি কান্না করতেছো কেন? কান্না তো করবো আমি, তোমার বিয়ে দিচ্ছে পুরো ফ্যামিলি, আর আমি তো একা একা বিয়ে করছি। তাই আমি বলছি বিয়ে করতে আসছেন না? বলে যে হ্যাঁ। বিয়ে করছেন না? বলে হ্যাঁ। একা করেন আর ফ্যামিলি ছাড়া করেন? আপনি বিয়ে করা শেষ, এবার আপনি চলে যান, যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা দিয়ে চলে যান, আমার সাথে দ্বিতীয়বার কথা বলার চেষ্টা করবেন না। পরে উনি অনেক কান্নাকাটি করছে, আমার নানিরা জোর বসে রাখছে, রাখার পর উনি আর যায়নি। তো আমিও বসে রয়েছি বোর হইয়া। তো রাত্রে যখন আমার নানি আমাদেরকে দিল এক রুমে, তো আমি তাকে বললাম তোকে এখানে দিচ্ছি, তুই এখানেই থাকবি, আমার পিছে পিছে আসবি না, চুপচাপ থাকবি, এখানে লড়বিও না। তো আমি ওখান থেকে চলে আমার খালার কাছে চলে যাই। তো খালার কাছে চলে যাই, তারপর আবার আমার নানি নিয়ে আসে। তার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার মা মানে হাত পা ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। কেন তা যাই না, খুব উইক হয়ে তার দাঁত লাগে মানে অনেক অসুস্থ হয়ে পড়ছে। তখন তাকে নিয়ে টানাটানি সারা রাত। তো পরের দিন বললাম যে মা দেখছো আমার সাথে যে অন্যায় করছো, তুমি নিজেও সুখী না, এটা আমার খালারা বলছে। এখন বলতেছে যে ডালিয়াকে ঢাকায় নিবো না, এখানে থেকে পড়াশোনা করবে। আমি একটু জানতে চাই যে ছেলেটা কিছু করে না, হ্যাঁ এরকম একটা ছেলে তার পরিবার ছাড়া আপনাকে বিয়ে করলো, এবং আপনার মা সেখানে বিয়েটা কেন দিল? তার পরিবার ছিল, তো তার পরিবার যে বাসাটা ছিলাম তারা এখানে একটু সমস্যা ঘটাইছে, যে এখানে বিয়ে করো না সমস্যা হবে। পাশের বাসার বাড়িওয়ালার মেয়ের সাথে বিয়ে দিতে চাইছিল, যেখান থেকে যৌতুক টৌতুক পাবে এবং তাদের কাছে থাকতে পারবে। তো পরে ওখানে বিয়ে করে না দেখে তারা উল্টা পাল্টা কথা বলছে, যে নোংরা মন্তব্য করছে, যার জন্য ওর ফ্যামিলি সরে গেছে। তারপরে আবার ওর ফ্যামিলি বলে দিচ্ছে যে দেখ ওকে যদি ঘন ঘটা করে বিয়ে করিস তাহলে এই বিয়ে হবে না, কারণ ওরাই সমস্যা করবে, তুই যা ওদের গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আমরা তোর সাথে আছি। ওর ফ্যামিলি ওর সাথে ছিল কিন্তু ফেস হয়নি সবার সামনে। ওকে, আর আপনার মা কেন দিল এরকম একটা ছেলের সাথে বিয়ে? আমার আম্মার ছেলেটাকে অসম্ভব ভালোবাসতো, মানে আমার চাইতেও আমার আম্মু অনেক ভালোবাসতো, আমার নানিও অনেক ভালোবাসতো। যেমন আমি অফিস করে আইসা ঘরে শান্তিতে বসতে পারতাম না, ওর জন্য সবসময় ঘরে আড্ডা দিত। অফিস মানে আপনি গার্মেন্টস থেকে কাজ করে আসছে, 8টা-9টার মধ্যে আসা দেখতাম ঘরের ভিতরে আড্ডা দিতেছে। তখন আমার খুব অস্থির লাগতাম, পাশের রুমে আমার খালার কাছে যে বসে থাকতাম, না আমার মার বান্ধবী হয় তার কাছে যে বসে থাকতাম। তো এরকম ভাবে অনেক অস্বস্তি বোধ করতাম। পরে বিয়ে হয়ে গেলে স্কুলে ভর্তি করতে বলে, তো আমি বললাম যে না আমি আর পড়বো না। আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে আবারও আসতে চাই। আমি একটু ইলাবোরেটলি জানতে চাচ্ছি এই কারণে যে ছেলেটার সাথে বিয়ে দিল ওর সাথে আপনার বয়সের পার্থক্য কতদিনের ছিল, মানে কত বছরের ছিল? ওর তখন 27-26 হবে বয়স। আর আপনার মাত্র 13 বছর বয়স। ও কিছু করে না? ও কিছুই করে না। পড়াশোনা করেছে? ও বলছিল যে ইন্টারমিডিয়েট পাস করছে কিন্তু আন্ডার মেট্রিক, এটা আমি পরবর্তীতে জানতে পারছি। ওকে, আর এমনিতেই পড়াশোনা ও যে করে না, কিছু যে করে না, এটা নিয়ে মা কিছু বলতো না? আমার মা জানতে পারছে ওই শাহজালাল ইসলাম ব্যাংকে চাকরি করে। মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলছে। ওকে, যাই আমরা তাহলে সামনের দিকে যাই। আপনি যেটা বলছিলেন যে ওই জায়গাটা ছিলেন বাসর রাতের পরে আপনার মা ফেইন্ট হয়ে গেল, হ্যাঁ সেইখান থেকে আমরা আবারও শুনতে চাই। তো ওইখান থেকে মা পরের দিন সুস্থ হলো, ঢাকায় চলে আসবে। আমাকে বললো যে ওকে স্কুলে ভর্তি করে দে, ওকে ঢাকায় নেবো না। তো আমি তখন বললাম যে এখানে থাকবো না, ঢাকায় চলে যাব।
তাই আমি ভাবলাম যে ঢাকায় গেলে আমার জন্য ভালো হবে, আমি যদি এখানে থাকি ও আসবে আর আমার নানারা জোর করে ওর কাছে আমার পাঠাই দিবে, আমি ঢাকায় যাই গার্মেন্টসে চাকরি করবো। তো আমি যেই গার্মেন্টসে চাকরি করতাম মিরপুরের ভিতরে খুব ভালো একটা গার্মেন্টস, যেখানে ডিউটি খুব কম হয় এবং স্যালারিও ভালো, পরিবেশটাও ভালো, এবং ছোট দেখতে আমাকে সবাই অনেক আদর করে। আচ্ছা। তো তারপরে আমি ওই জায়গার চাকরিটা ছেড়ে দিছি, আমি ওখানে হেল্পার ছিলাম, অপারেটর হয়ে গেছি। পরে চাকরি নিছি ওই মালিকের আরেকটা গার্মেন্টসে চাকরি নিছি, যে ওটা ছিল শার্টের ফ্যাক্টরি, এখন নিছি প্যান্টের। যে তখন তো প্যান্টের ফ্যাক্টরিতে নাইটও হইতো এবং প্রচন্ড ডিউটি হইতো, যে আমি যদি এরকম একটা চাকরি নিই ওর ফেস আমার হতে হবে না, আর ওরা ওই বাসায় ছেড়ে দিচ্ছে, বাসায় ওরা আর যেতে পারবে না, এটা মনে করে আমি ওই গার্মেন্টসে চাকরি নিই। তো ওই গার্মেন্টসে যখন চাকরি নিই রাত 12টা বাজলেও বাসায় আসলে দেখতাম বসে রয়েছে। তারপর এরকম করে আমাদের পাশের রুমের আন্টি মানে বাড়িওয়ালার মেয়ে অনেক অপমান করে পাঠিয়ে দিচ্ছে। তো বিভিন্ন উসিলা দিয়েও আমাদের বাসায় আসতো, তোর সাথে আমার কথা হইতো না, এরকম করতো। এক পর্যায়ে আমার মা আমার উপরে খুব অত্যাচার করা শুরু করলো, তুমি ওর কাছে যাও। আমি বলছি না, আমি ওর কাছে যাবো না। তো যখন আমি ওর কাছে গেলাম, মা জোর করে পাঠাইলো, তখন মিরপুর 6 নম্বরে বাসা ভাড়া নিল। ওর আম্মা ছিল, বোন ছিল, ওর বোন আবার আমার বান্ধবীও ছিল বিয়ের আগে। তো বাসা নেওয়ার পর যে বাসার করুণ অবস্থা, ওরা আমাকে এটা মনে করছে যে মামার বাড়ি এত বড় লোক, ওরা ঘরে ইনকামও ভালো, খুব স্বাচ্ছন্দ্যে আছে, বিয়ে করলে মোটা অঙ্কে কিছু পাবে, মামারাও কিছু দিবে, এটা মনে করে বিয়ে করছে। আর শুনছে যে আমার জন্য কিছু টাকা ডিপোজিট করে রাখছে, আসলে কিছু না, ছোটখাটো একটা অ্যাকাউন্ট আমার মা করতো, মাসিক রাখতো। পরে ওরা এটা মনে করে বিয়ে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি তো চাকরি করি, তো তখন আমার উপরে প্রেশার দেয়, তুমি এটা করো। তখন আমি চাকরি করতে পারতাম না। তবে ওর মা আমাকে অনেক আদর করতো, অসম্ভব আদর করতো, যেমনি আমাকে সবসময় কোলে বসে আর নিজের হাতে তুলে খাওয়াইতো। কিন্তু এটা আসলে দেখাইতো কিনা আমি জানি না, আমি সে আমাকে আদর করতো, আজও আদর করে, আজও ভালোবাসে। তো ও সারাদিন কোথায় থাকতো জানতাম না, রাত্রেও বাসায় ফিরতো না। আমার সাথে রিলেশন হওয়ার আগে ওর আবার একটা অ্যাফেয়ার ছিল আরেকজনের সাথে 5 বছর, এটা আমি জানতে পারি বিয়ের পরের দিনই। বিয়ের পরের দিন জানার পরে আমি বললাম, আপনি যে মেয়েটাকে ঠকে আমার কাছে আসছেন, আপনি কি সুখী হবেন? কখনই হবেন না, দেখেন মেয়েটা কিভাবে কান্না করতেছে। তো আমার সাথে বিয়ের পরও মেয়েটার সাথে রিলেশন ছিল, এটা ওর বোন আমার আগে বুঝতে পারছে। ওর ছোট বোন শিমু এখন কোথায় আছে আমি জানি না, ও যদি আমাকে শুনতে পায় আমি ওকে অনেক মিস করি। শিমু আমাকে অনেক হেল্প করছে ওর ভাইয়ের এই বিষয়ে। আমি মিরপুর 6 থেকে দেখতাম ঘরে বাজার টাজার ঠিক মতো করতো না, মানে একটা অভাব অনটনে রাখতো, নুনান্তে পান্তা ফুরে অবস্থার। ও তো বাসায় আসতো না, মন চাইলে আসতো না, মন চাইলে নাই, কখনোই বাসায় আসতো না, সবসময় বাহিরে থাকতো। তো আমার ছোট দেবর জনিও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ভাবি বলতো না, ও আমাকে মেজো আপা বলতো। ওর বয়স কত ছিল আপনার? ওর বয়স তখন 20 হবে। তো ওর খরচটা দিয়ে সংসার চলতো। আর আমার যে দাদা শ্বশুর ছিল আর চাচা শ্বশুর ছিল, ওরা আবার আমার শাশুড়িকে খরচ দিত। তারপর এভাবে চলতে থাকে। পরে আমি যখন চরম অসুস্থ হয়ে যাই, তখন আমার শাশুড়ি বললো যে এখান থেকে তুই অসুস্থ হয়ে যাবি, তুই গ্রামে যাই কিছুদিন থাকে। তো আমি গ্রামে যাই, থাকে। তখন দেখতাম ঘরে খুব অনটন চলতেছে। পরে আমার নানু বাড়ি যে আমি 15 দিন থাকি, থাকার পর ওখানে চিকিৎসা করে, কবিরাজি চিকিৎসা, ডাক্তার চিকিৎসা এখান থেকে করে। 15 দিন পর চিকিৎসা করে আপনার? আপনার কি সমস্যা হয়েছিল সেই সময়? আমার ওরা বলছিল যে বান মারছে, যে কারণে স্বামীরে ভালো লাগে না, নাকি অন্য কিছু? স্বামীরে ভালো লাগে না এটাও আছে। তারপরে আমি অসুস্থ হয়ে যেতাম, কেন অসুস্থ হতেন আপনি? অসুস্থ হয়ে যেতাম, খাইতে পারতাম না। তারপর দিন দিন শুকিয়ে যাইতাম, সবার সাথে খারাপ ব্যবহার করতাম, পাগলামো করতাম। এগুলো এটা কেন করতেন? মানে এই যে পাগলামো করার ব্যাপারটা, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া। খিটখিটে মেজাজে থাকতো, কেন করতাম জানি না। ওকে, আমি এখানে সবারকে একটা ক্লু দিতে চাই, যারা শ্রোতা আছেন তারা একটু মাথায় রাখবেন যে বয়ঃসন্ধিকাল অনেক বড় একটা ব্যাপার। হতে পারে এই খিটখিটে মেজাজের পেছনের কারণ বয়ঃসন্ধিকাল, হতে পারে এরকম যে সে যেহেতু যে মানুষটাকে পছন্দ করতো না, সেই মানুষের সাথে তার 24 ঘন্টা ওঠা বসা এবং সেই মানুষের সাথে ঘর সংসার, যে কোনো কিছুই হতে পারে। তো সেটা চিকিৎসা হচ্ছে কবিরাজি চিকিৎসা, তাই তো? তারপর তো আমাদের গ্রামে নিয়ে আমাকে ধারানি দেয়, মানে বিভিন্ন জায়গায় সাতগঙ্গের সাত পানি এগুলো দিয়ে ধারানি দেয়, এক নতুন কাপড় পরে গোসল করায়। কি করে আমাকে একটু বলবেন, প্রসেসটা কি ছিল? ধারানি আমি নতুন শুনছি। প্রসেসটা ছিল যে আমি যখন গ্রামে নেয়, আমাকে কবিরাজ যিনি দেখলো, আমার সম্পর্কে এক মামা লাগে গ্রামেরই, উনি বললো যে সাতগঙ্গের পানি, ফুল, তারপর একটা মুরগি আর একটা নতুন গামছা, এগুলো দিয়ে আমার কবরের মাটি, এগুলো দিয়ে গোসল করাতে হবে। কি কি গাছের কাটা লাগবে। মুরগি দিয়ে কিভাবে গোসল করা? মুরগিটা তো ছাইড়া দিবে আমার গোসলের পর। আচ্ছা, আপনি একটু প্রসেসটা বলেন কিভাবে কি করে হয়েছে। যাই হোক, এগুলো লাগবে। পরে এগুলো মামা পরে দিছে, পরে দেওয়ার পর আমার নানি এগুলো গরম করে দিচ্ছে। এটা ছিল সন্ধ্যায়, মাগরিবের আজানটা দিবে। তো আমি গোসল করছি, গোসল করে কাপড় চোপড় খুইলা যেটা পরনে ছিল ওটা ফেলাই দেয়া পিছনে না থেকে সোজা ঘরে ঢুকে গেছি। এটা ছিল প্রথম দিন। পরের দিন মুরগিটা ছেড়ে দিচ্ছে। তারপরে যখন পেট ব্যথা করতো, খাইতে পারতাম না, আরেকটা কবিরাজের কাছে নিয়ে আমার নাভিটা খুলছে। সেটা ছিল একটা গ্লাসের ভিতর একটু পানি নিয়ে গ্লাসটা আমার পেটে বসাই দিছে, একটা দোয়া পড়া। সবারটা 10-5 মিনিটই খুলছে, আমারটা খুলতে 1.5 ঘন্টা লাগছে। 1.5 ঘন্টা পর ওটা খুলা দেখে যে আমার হাতের নখ
আমার মনে আছে আমি সবসময় মেহেন্দি ব্যবহার করতাম আমার এই বুড়ি আঙ্গুলটায়, সেই নখটা সুন্দরভাবে কাটা, আমার মাথার চুল, মেয়েদের যে সমস্যাটা হয় সেই জিনিসটা। তারপর এই আরজিনা বলে সবাই চিনবে কিনা জানি না, যেটাকে দেখলে গ্রামে সাধারণত ওই মেয়ে ছেলে নাবিটাকে গুলের মতো দেখতে, কিন্তু এটা চিকন। কি জিনিস এটা? এটাকে আরজিনা বলে আমাদের দেশে। কোনো প্রাণী? হ্যাঁ, এটা একটা প্রাণী, এটা ছোট গুলসাপ যদি কেউ দেখে গুলসাপেরই মতো, কিন্তু এটা চিকন। আচ্ছা, এটা আরজিনা নাম? আরজিনা বলি। আচ্ছা, ঠিক আছে। ওটা দেখলে সবাই নাবি ডাকে, ওটা মানে মেয়েরা নাবি ডাকে? ওটা সবাই ডাকে, ছেলে মেয়ে সবাই। যাই হোক, আমি জীবনে এটা আমরা ছোটবেলা করতাম আর কি, আমাদের খুব মজা লাগতো। মানে কারণ কি, উনি এসে কি ওদিক দিয়ে ঢুকে যায় পেটের ভিতরে না? ওইটা যদি তাকে থুতু ছিটাইতো তাহলে নাকি হাতে ঘা হয়, পচা যায়। এটা ওকে, গ্রামে এই ধরনের অনেক কুসংস্কার আছে। যাই হোক, আমি শুনছি, ভালো লাগছে। ওই আরজিনার গোস খাওয়াইছে যে আমি সুগাদের সুগাদ আরজিনার মতো হয়ে যাবো। মজা পেয়েছিলেন? মানে টেস্টি ছিল? ওটা তো চালান করে খাওয়াইছে। ওকে, আমরা বুঝতেও দেয়নি কাহিনী কি হয়েছে। ওকে, যাই হোক, তারপর? আর তারপর কিছু খাওয়ানি তো? সাপ ব্যাং খাওয়া নাই। আর চিলটা তো সবাই চিনে, চিলের মাংস খাওয়াইছে। এই জন্য তো বাংলাদেশে আমরা চিল খুঁজে পাওয়া যায় না। চিলের মতো এক এক জায়গায় উড়ে উড়ে চলে যাবো, এটা ছিল। আর আরেকটা খাওয়াইছে, ওটা মনোমনির গোটা বলে কবিরাজি ভাষায়। সেটা তেলাপোকার ডিম যদি কেউ দেখে থাকে, দয়া করে আমাদেরকে ছেড়ে যাবে না। ভবিষ্যতে আরো কি কি খাবো আমরা বা খাচ্ছে মানুষ, আপনি একটু জেনে নিন। তারপর? তেলাপোকার ডিমের মতো কিন্তু আকৃতিটা আরেকটু ছোট এবং দুইটা মাথায়, যে ধানের যেমন হুং থাকে মাথায়, ওরকম হুং। ওইটা একটা খাওয়ালে পাগল হয়ে যায়, দুইটা খাওয়ালে মারা যায়। আপনাকে কয়টা খাওয়াইছে? আমাকে দুইটা খাওয়াইছে। মেয়ে হতে চেয়েছিল? মানে ওগুলো সব আপনার গ্লাসের মধ্যে সবকিছু চলে আসছে? এগুলো আপনি নিজে চোখে দেখেছেন? এগুলো পরে আমার ওন্নাটার উপরে উনি ঢেলে ফেলেছে। না 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 না, আপনি কি দেখলেন যে আপনার নাভির ভিতর থেকে এগুলো বের হচ্ছে? না না, এগুলো আমি দেখবো। তেলাপোকা একটা, তারপরে কিসের মাংস, কিসের কি, এগুলো আমি দেখবো কিভাবে? আমার পশমের করে শিরশির করতেছিল, তো ওগুলো ওঠানোর পর আমার উন্নয় ঢালছে, পরে দেখছি আরো কি কি যেন ছিল, ওগুলো পচে টচে গেছে। মানে আপনি তো দেখেননি আপনার শরীর থেকে এগুলো বের হচ্ছে, কিন্তু আপনি দেখলেন যে গ্লাসে। ওকে, ঠিক আছে। যাই হোক, বিশ্বাস অবিশ্বাস সবই আপনাদের উপরে, আমরা শুধু সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার চেষ্টা তারপর করছি। আমাকে কবিরাজ কিছু ওষুধ দিল, বললো যে পেটের ভিতর ঘা হয়ে গেছে। ওকে, তো ওই ওষুধগুলো খাইতে বলছে, খাইছি, তো কিছুটা সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পর আবার মাসখানিক পর আমার সেই একই অবস্থা, তখন আরো করুণ অবস্থা। এবার আপনাকে হাতি মেরে খাওয়াবে। ওকে, যান। তারপর? যাই হোক, পরে তখনও গার্মেন্টসে চাকরি করি, তখন আমি আমার সেই আগের পুরোনো গার্মেন্টসে গেছি। তো যাওয়ার পর কাজ করতেছি খুব ভালো। মাসখানিক পর কাজ করতেছি, এক সময় আমার যে সিনিয়র ছিল তাকে বললাম যে আপু, আমার কাজ করতে ভালো লাগতেছে না, আপনি একটু কাজ করেন, আমি একটু ঘুরে আসি। আমার একটু স্বাধীনতা ছিল ওইখানে। তো বাথরুম থেকে ফ্রেশ এসে যখন বসছি, ওইখানে এগুলোকে আবার পড়ে গেছে, হাত পেয়ে গেছে। তো আমার মা ওকে বললো যে কাসুর আলম, তুমি আসো, ডালিয়া তো অজ্ঞান পড়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। ডাক্তার আবার বলছে কবিরাজের কাছে নিতে হবে। ডাক্তার বলছে কবিরাজের কাছে নিতে হবে? মানে যে ডাক্তার কাছে নিয়েছে সে ডাক্তার বলছে কবিরাজের কাছে নিতে হবে? তো আপনি কোন দুঃখে ডাক্তার হয়েছেন? এটা তো মানে জীবনে প্রথম শুনলাম, কত কিছু শুনবো হ্যালো 920-তে। ওকে, যাই হোক, তারপর কি? পরে মিরপুর লালমাটিয়া একটা কবিরাজ, ওখানে গেছি। যাওয়ার পর ও বললো যে দাঁড়ান দাঁড়ান, আপনার মেয়ে মরে গেলে মরে যাক, আমাকে ছাড়া ডাক্তারের কাছে নিতে পারবেন না, আবার না জানি আবার আপনারা আমাকেই বান মারেন কিনা। কে বলছে এটা? এটা আমার হাজবেন্ড বলছে। ওকে, তো আসতে আধা ঘন্টা লেট করছে। তারপরে আমার মা ওকে সহকারে নিয়ে গেছে। কবিরাজ আবার ওই ছেলেটা আমাকে কোরআন শরীফ পড়া ঝেড়ে টেড়ে দেওয়ার পর বললো, ও যদি এখন বাসা গেলে ঘুমায় যায়, আপনারা ওকে ডাকবেন না। সেই আগের ট্রিটমেন্ট আবার করলো, আবার এইসব গুইসা মেরে খাওয়ালো। ছেলেটাও আমার বয়সী, মানে তখনও আমার বয়সী ছিল, 22 বছরের ছিল। তো বললো যে আমার কাজ তো আমি করে দিচ্ছি, কিন্তু এর ডাক্তারি চিকিৎসা লাগবে, ডাক্তার যে চিকিৎসাটা আছে আপনি এটা করাই ফেলেন। তারপর ডাক্তার দেখাইলো আমার মা। ওই ছেলে আবার কালো জিরা আমাকে দিচ্ছে খাইতে। কোন ছেলে? কবিরাজ? হ্যাঁ, কালো জিরা খাইতে বলছে। আমি আবার কালো জিরা খাইতে পারি না, অস্বস্তি লাগে আমার। এটা মনে করলে খুব মজা লাগে যে কালো জিরার বড়ি। আমার মাকে বলছিলাম আমি এটা খাইতে পারি না, তুমি জানো, আমাকে বড়ি বানিয়ে দাও। বলে যে তোরে নিয়ে যে আমি কি করবো জানি না। পরে আমার মা বড়ি বানিয়ে দিচ্ছে। আমি সকালে ওইটা বেসিং এ যা খাইতেছি, আমার গলার এখানটা আটকে গেছে, এদিকে আসতেছে না ওদিকে আসতেছে না। তখন ভোর 5:30 বাজে। কি করি? পরে খুব জোরে একটা চিৎকার মারছি মা বললা। তো বাসার সবাই চলে আসছে যে কি হয়েছে, আমি বলতে পারতেছি না, গলার এই পাশে আটকে গেছে। তো ওইটা ভিতরে যাওয়ার পর সবাই খুব হাসাহাসি করছে। তারপর আমারও খুব মজা লাগছে যে আজকে যদি একটা খেলা দেখালি, বাসার সবাই উঠে গেছে। তারপর থেকে আর ওষুধ খেতে পারি না। তখন ওদের ফ্যামিলি থেকে আমার বাসায় চলে আসবো। তো 15 দিন পর আমাকে যখন আনতে যায় আমার দেবরকে সহকারে, তো আমাকে বলতেছে যে ডালিয়া, গাড়ি ভাড়া টাকা নেই, টাকা লাগবে, টাকা দাও। আপনার হাজবেন্ড বলছে আপনাকে? ওকে, আমি বললাম তুমি ঢাকায় চাকরি করো, দিনরাত কোথায় থাকো আমি জানি না, আমার চিকিৎসার খরচটা আমার মা চালাইছে, তো এখান থেকে গাড়ি ভাড়া লাগে একজন মানুষের 100 টাকা। তো তোমার কাছে যদি 100 টাকা না থাকে তুমি ওকে নিতে আসছো কেন? আমার মারাই বলতো যে আপনার মেয়েটাকে প্যাকেট করে নিয়েছেন, আর প্যাকেট করে দিয়ে যান। পরে এটা আবার আমার দেবর জানে না, ও কিছুটা বুঝতে পারছে। এই কথাটা আবার বলছে আমাকে রাস্তায় এসে। তার আগে আরেকটা ঘটনা ঘটছে যে ওর কাছে যে টাকাটা ছিল ওটা আমার নানির কাছে, ও আমার নানির কাছেও রাখেনি। আমার নানি ওকে অনেক ভালোবাসে, ও আমার চাচাতো খালার কাছে
রাখছে। ওকে। এটা রাখার পর আমি ভাবতেছি যে আমার এই খালাটা তো থাকে নানা বাড়ি, তো এই খালা কারোর সাথেই কথা বলে না, আর ও বারবার খালার কাছেই বা কেন যাচ্ছে। এটা পরবর্তীতে আমি জানতে পারছি যে খালার কাছেও টাকা রাখছে, এই জন্য গেছে। তো বাজারে যখন আসি গাড়িতে উঠবো, তখন আমাকে বলে যে টাকা লাগবে, টাকা দাও। আমি বললাম যে এটা কি বলো? পরে আমাকে জনি বললো যে কি হয়েছে না জপা, এদিকে আসেন। ভাইয়া কি বলছে? না কিছু বলে নাই। নিশ্চয়ই টাকা চাইছে। আমি বললাম যে টাকা চাইছে না, এরকম কিছু না। হ্যাঁ টাকা চাইছে, আপনি না বললে কি হবে? তারপর ওরা দুই ভাই মিলে গ্যাঞ্জাম করলো। গ্যাঞ্জাম করার পর বললো যে ঠিক আছে চলো যাই। ওকে। রওনা হলো, লঞ্চে আসি। লঞ্চে আমি বসে থাকতে নামাজ সেটা দাঁড়িয়ে থাকতে ভালো লাগে, তো সবারই বোধহয় ভালো লাগে। আমি ওইখানে দাঁড়ায় রয়েছি, নদী দেখতেছি। তো হঠাৎ করে একটা ফোন নিয়ে পিছন সেটে চলে গেল, আর জনি আরেক সেটে। তো বলতেছে নাও টাকা আসছে, আমার এক অফিস কলিগের সাথে দেখা হয়েছে, তো উনি আমাকে এখন টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে যাওয়া যাবে। তারপর সেদিন বাসায় আসলাম, 4টার দিকে বাসায় এসে পৌঁছেছি। বাসায় এসে দেখি বিশাল অবস্থা, মানে যে নুন আনতে পান্তা ফুরায় আমার শাশুড়ি, সেই জিনিসটার নাই। মনে হয় এখন সে অনেক হয়ে গেছে। বাসায় খাওয়া দাওয়া মানে একটার পর একটা, মানে কোনটা থেকে কোনটা খাবে, কোনটা থেকে কি করবে, এই অবস্থা। মানে হঠাৎ করে এরকম চেঞ্জ কেন? এটা আমি যাওয়ার পর হয়েছে। আমাকে পাশের ঘরের ভাবি বলছে যে ভাবি আপনি থাকতে এই অবস্থা, আর আপনি যাওয়ার পর তো আপনার সংসারের অবস্থা খুবই ভালো, তারা চলতেছে। আমার শাশুড়ি সবসময় টাকাটা লুকিয়ে রাখতে, পরে জানতে পারি আমাকে ওই ভাবি বলছে এই কথাটা, যে আপনি যাওয়ার পর তারা খুব ভালো চলছে, খুব ভালোভাবে করছে, কিন্তু আপনি আসলে অভাবটা কেন দেখায়। মানে আপনি ওখানে গেলে অভাবটা দেখাতে এই কারণে যাতে আপনি বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসেন। বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসি বা চাকরি বাকরি কিছু করি। আমি তখন চাকরি করতে পারতাম না, তবে হাতে সেলাই কাজ করতাম। আমি কখনোই বেকার থাকতাম না, টুকটাক একটা এক্সপেরিমেন্ট করতাম। ওকে। আপনি হাতের কাজ পারেন? মানে কি ধরনের হাতের কাজ করেন? টেলারিং এর কাজ, সেলাই পারি, এখন কাটাও পারি। তারপর আগে যে সুই সুতায় মেয়েদের জামার কাপড়, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, বাচ্চাদের কাপড়ে পুঁতি চুমকি বসানো, এই সব টুকটাক কাজ আমি করতাম সবসময়। এখন আপনি এটা পারেন? এখনো করি। তারপর ব্যাগ ট্যাগ বানানো, এগুলো আমি সবসময় করি, কারণ আমি যে বাসায় জন্ম নিছি ওই আন্টি টেলারিং থেকে শুরু করে ব্লক, বাটিক, পাঞ্জাবির হাতের কাজ সব কাজ জানে। তো আমি স্কুল থেকে আসলে আন্টি আমাকে খেলার ফাঁকে ফাঁকে ওনার মেয়ের মতো করে করছে, কাজটা শিখেছে। আমি ওই করতাম, আমার একটা আগ্রহী ছিল মানে কারুকাজের উপরে কিছু শেখার। যাই হোক, ডালিয়ার একটা অসাধারণ যোগ্যতা আমরা জানলাম। ওকে, তো আপনি এসে দেখলেন যে অবস্থা খুবই ভালো এবং খুব ভালো চলতেছে। হ্যাঁ, তারপর জালাল ভাই এগুলো সবসময় ফলো করতো, যে আমার শাশুড়ি দুই চোখ করতেছে। জালাল মানে কোন জালাল? আমার ননাসের জামাই। ওকে। উনি দেখতো যে দুই চোখ করে, পরে বলতো যে মা এটা কিন্তু ঠিক না, এটাও আপনার মেয়ে, ওইটাও আপনার মেয়ে, আপনার মেয়ে কিন্তু আমার বাড়ি গেছে, আমার মা যদি এরকম করে তখন কষ্ট আপনার মেয়ে হবে, আর আমি তো নিজের চোখেই দেখতেছি। তারপর আমার শাশুড়ি বাসাটা ছেড়ে দিচ্ছে। আমি যে মাসে গেছি ওই মাসেই বাসা ছাড়ছে, তখন মাসের ছিল 22 তারিখ। বাসা ছেড়ে নিচ্ছে। ওনারা প্ল্যান করছে যে আমার হাজবেন্ড যে থাকবে ব্যাচেলার, আর আমি আমার মার কাছে যাবো। আমি তো জানি যে আমার হাজবেন্ড ব্যাচেলার কখনোই থাকবে না, সে যেখানেই থাক না কেন রাতে তো কখনোই বাসায় থাকে না, দিনের বেলা কোথায় থাকে জানি না, শুধু খাওয়ার টাইমে আসে, আমার মার কাছে এসে যাবে। এর আগেও সে এই কাজটাই করছে। আপনার আমার কাছে? আমার আমার কাছে মাসখানেক ছিল, কোনো খরচ দিত না, আর আমি চাকরি করতাম। তারপর এটা আমি বুঝতে পারছি। পরে বললাম যে না, এটা হবে না, ও তো আমার মার কাছে যা থাকবে, ব্যাচেলার থাকতে পারবে না, হয়তো আপনারা আমাকে সাথে নিয়ে যান, আর নয়তো আপনার ছেলে আমার মার বাসায় কখনোই যেতে পারবে না। তো আমি আমার মায়ের বলছি, দেখো একবার আমাকে তোমরা পাঠাইছো, নেক্সট ডে কিন্তু আবার বলতে পারবে না যে ওই বাসায় এসে থাকে, তুমি কিছু বলিস না কেন, কারণ ওকে আমি দেখতে পারি না, কোনোদিন দেখতে পারবো না। আচ্ছা, আমি একটু গল্পের প্রয়োজনে আমার কিউরিওসিটির কারণে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি। নাথিং ইজ ইম্পসিবল ইন এনি কাইন্ড অফ রিলেশনশিপ। আমি একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ডের বয়স ছিল 27 থেকে 28 এর মতো, আপনার মায়ের বয়স কত ছিল আনুমানিক? আমার আম্মুর বয়স এখন 35 বছর। ওকে, আপনার হাজবেন্ডের সমবয়সী ছিল সে, নাকি আপনার হাজবেন্ডের অনেক বড়? কত বছরের বড়? হয়তো 7-8 হবে। ওকে, লেটস গো। তারপরে কি হলো? তারপর বললাম যে তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না, ও যদি বাসায় যায় রাখবা কি রাখবে না তোমার ব্যাপার, আর আমার সাথে কোনো জোর জবরদস্তি বা কোনো রকম মানসিক প্রেশার দিতে পারবে না। ও কেমন আমি বিয়ের আগেও বলছি, এখনো বলতেছি, তোমরা বুঝে দেখো। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমরা আনবো না। তখন মা বলছে যে আপনি বাসা নেন না কেন? আমি তো আমার মার কাছে যাবো না, এ বাসাতে আছি, এ বাসাতে থাকবো। পরে বলছে হ্যাঁ বাসা নিতেছি, বাসা দেখতেছি। আর আমার শাশুড়ি মাসের 27 তারিখ বাসা ছেড়ে সবকিছু নিয়ে গেছে। তো দুলাভাই শুধু এগুলো বসে বসে দেখতেছে। পরে বললো যে আম্মা আপনি এগুলো প্যাকেট করতেছেন কেন? বলে কেন, বাড়ি নিয়ে যাবো। আপনি যে বাড়ি নিয়ে যাবেন, আপনার ছেলে আর ছেলের বউ কি খাবে, কোথায় থাকবে, ওদের এগুলো লাগবে না। না, ডালিয়া তো ওর মার কাছে যাবে, আর আলম তো ব্যাচেলার যাবে। পরে দেখে যে ওনারা ওই দিন সন্ধ্যায় গাড়ি তুলবে, সব গোছানো শেষ, ঘরে 1 কেজি চাল ছিল, আর সবজি টবজি সব শেষ করে ফেলছে। পরে বললো ওরা তো এখন আরো 2 দিন থাকবে না। হ্যাঁ, এই 2 দিন ওরা কি খাবে, আপনি সব নিলেন। পরে দুলাভাই নিজের হাতে ওই চালটা, বেডিং পত্রটা, আর ঘরে যে ফ্যানটা ছিল, আর একটা পাতিলা আর একটা হাড়ি রাখছে ছোট ছোট, আর একটা প্লেট রেখে দিচ্ছে, আর বড়িটা রেখে দিচ্ছে, যে এগুলো রেখে যান, আমি আর শিল্পী আজকে এখানে থাকবো, এখানে খাবো। পরে আমার শাশুড়ি ওনাদের জন্য রেখে
যায়। পরে আমি ওনাদের জন্য রান্না করে রাখছি, খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমি তখন একা একা কান্না করতেছি, এই শিমু চলে যাবে, শিমুকে নিয়ে আমি আমার বসে অনেক মজা করছি। শিমু মানে হচ্ছে আপনার আমার বান্ধবী? ননদ, হ্যাঁ বান্ধবী। এই 2 নম্বর স্টেডিয়ামের সাথে আমাদের বাসা, আমাদের দেওয়ালটা পারাইলে স্টেডিয়ামের ফলটা চুরি করা যায়। করেছেন কখনো? আমি ভীষণ আকারের চোর। ওকে, আমাদের স্টুডিওতে এমন কিছু নাই যেটা আপনি আপনাকে যাওয়ার সময় আমরা চেক করবো। ওকে, আপনাদের আমি শিমুকে বলতাম, শিমু চল গাছে উঠে পেয়ারা পারি। এর আগেও একাধিকবার আমরা 11 নম্বর থেকে একবার কলার মুচি চুরি করে নিয়ে আসছি, এটা বাজি ধরে নিয়ে আসছি। তখন বিকাল হলেই ওই দেওয়ালের উপর উঠে লবণ মরিচ মিক্স করে পেয়ারা চুরি করে খেতাম আর অনেক মজা করতাম। সকল চোরই চোর নয় বন্ধু, চোরেরা কেউ ভাবে স্বীকার করে না। ওকে আসলে দোষ দিয়ে কোনো লাভ নেই। ওকে যদি সামনে থেকে আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে ও আসলে, আমি তো বলবো যে মেয়ে আসলে হওয়ার জন্য আরো বয়স দরকার হয় আমার মনে হয়, যেটা 21-22 বছর কিশোরই বলতে পারি, আমরা যুবতী বলতে পারি। ওর জীবনের ঘটনাগুলো যেভাবে ঘটে গেছে আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন স্টোরিটা শোনার জন্য। আরেকটা কথা বারবারই বলি, জীবনের গল্পে কখনোই কোনোভাবেই অনুমান করা যায় না যে আসলে কি ঘটতে যাচ্ছে এরপরে, কারণ জীবনের গতিটা আসলে একেবারেই অপরিচিত, সবসময় থাকে। তারপর এর আগে আবার শিমুকে নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে, যে ও পেয়ারা চুরি করতাম, বৃষ্টি আসলে দৌড়াদৌড়ি করতাম, এলাকাটা খোলামেলা ছিল। বাসায় আপনার একই বয়সে ছিল? ও আমার একটু সিনিয়র, 3 বছরের সিনিয়র। ওকে, প্রায় সমবয়সী বলা যায়। তো এরকম চুরি করতাম আর দুষ্টামি ফাজলামি করতাম। তো আমাদের পাশের ঘরে আন্টি আমাকে ডাকলো, মা তুমি এবারের বউ নাকি? হ্যাঁ। তো তুমি বাচ্চার মেয়ে তো করো কেন? তো আমার শাশুড়ি বলতো যে এটা আমার মেয়ে, এটা আমার বউ না, ও যা খুশি তাই করো, আপনারা কেউ কিছু বলবেন না, এটা বলতো। তো একদিন বৃষ্টি হয়েছে, তো খুব ইচ্ছে করতেছে চটপটি খাবো এবং বৃষ্টিতে ভিজবো। তো এখন কি করে, আমাদের এলাকায় আবার পানি উঠে গেছে হাঁটুর উপরে। তো শিমুকে বললাম চল যাই, আমাদের মিরপুর বেরিবাদ খুবই ভালো লাগতো। তো রিক্সা নিয়ে চলে গেলাম। তখন বললো যে শিমু তোর ডার্লিংকে নিয়ে চল, মানে আমার ছোট ভাই ফয়সাল, ওর বয়স তখন 5 বছর হবে। আচ্ছা ঠিক আছে। তো ফয়সাল রে বললাম যে মিরবিটার মোড়ে আস, আমরা অমুক জায়গায় যাইতেছি। সত্যি আপু? হ্যাঁ। তো শিমুর ফোনটা প্যাকেট করে রিক্সা করে যাইতেছি, যে বেরিবাদে বৃষ্টিতে ভিজে অনেক মজা করলাম। সেখানে যে নদী ছিল সেখানে গোসলও করছে আমি, শিমু, ফয়সাল। 6 নম্বর আদর্শ স্কুলের এখানে চটপটি খেয়ে বাসায় বিরা দেখে যে হাঁটু পানি, তো কি হাঁটু পানির সময় বাসায় পানি উঠে গেছে, এগুলো পরিষ্কার করলাম। তারপর যেখানে ছিলাম যে শাশুড়ি চলে গেল, তারপর বাসাও আর নেওয়া হলো না। এখন বাসায় কিচ্ছু নাই, খাওয়ার মতো কিছুই নাই, ও বাসায় আসে না, কোথায় যায় কে জানে। আমার যে টুকটাক হাতের কাজের টাকাটা ছিল, এটা আবার আমি যখন ব্যাগ চেক করি যে দেখি টাকাটা নিয়ে চলে গেছে। এখন আমার কাছে মাত্র 2-3 টাকা আছে, আর আমি কারোর কাছে চাইও খাবো না। আর আম্মুর বাসা 2 কদম সামনে, মিরপুর 6 থেকে 7। আম্মুর কাছে আমি যাবো না, কষ্ট করবো, আম্মুর কাছে যাবো না। এখন আমার অনেক ক্ষুধা লাগছে, 3 দিন হয়ে গেছে আমি কিছু খাই না। এখন আমি কি করি? পরে ভাবলাম ও হয়তো আসবে, তো আসলে আমি বলবো কিছু নিয়ে আসো। তো বাসায় সামনে ছাগল আসছে, ছাগলের কাছ থেকে আমি 1 ফোঁটা কলমি শাক কিনছি। কলমি শাক কিনা কুইটা ধুইয়া সেদ্ধ করে রাখছি লবণ দিয়া, যে ও তো আসলে সব আনবে বা আমি আনতে বলবো, তো আর আসে না। পরে ক্ষুধা টুরে আমি ওই সেদ্ধ করা কলমি শাক গুলো খাইছি। তখন আমার অনেক কান্না আসতেছিল যে আজকে আমি এখানে পড়ে রয়েছি, আমার মা আমাকে একটাবার দেখতে আসে না, আমি কিভাবে আছি, তারা শুধু তাদের এটাই দেখে। তারপরও আমি আমার আম্মারে বলছি যে মা লাগলে আমার লাশ যাবে এখান থেকে, আমি তোমার বাসায় যাবো না, তুমি ওকে এই চান্সটা দিবা না যে তোমার বাসায় ওঠার জন্য, তোমার কষ্ট হোক আর দরকার নেই। তো আমার মা কেউ পটায় ফেলছে, আইসা বলতেছে ডালিয়া আজকে তো 1 তারিখ বাসা নিছি, চলো। বাসা নিছেন কোথায়? কয় মিরপুরে নিছি। হ্যাঁ আপনি করেই বলতাম ওরে আমি। আমাকে প্রশ্ন করতো তুমি আমার তুমি বলো না কেন? আমি স্যার আপনার কোনোদিনও তুমি বলবো না, কারণ আপনাকে আমার ভালো লাগে না, লাগবেও না, আপনার কিছু নেচার এগুলো আমার ভালো লাগে না। তো 1 তারিখে বাসার তো আর তেমন কিছু না, একটা রিক্সা নিয়ে আমার মার বাসার সামনে যায় থামছে। আমার মা বাসায় রিসিভ করলো। রিসিভ করার পর আমি বললাম যে মা তুমি এটা করছো, এটার ভুল তুমি শুধরাবা, আমি না। তারপর ওইখানে 10 দিন পরে আমি আবার গার্মেন্টসে চাকরি নিচ্ছি, যে আমার মার উপর যেটা প্রেশার না আসুক, আমাকে যেন কারো কথা শুনতে না হয়। তো মার ওখানে চাকরি নিচ্ছি, চাকরি করতেছি 1 মাস। ও 2 দিন আবার বাহিরেই ছিল, মানে আমাকে দেখানোর জন্য যে আমি বাহিরেই আছি। 5 দিনের মাথায় আমার মার বাসায় উঠছে। তো আমার মামা তো খুব রাগ, ও এখানে কেন আসবে, ও মা এটা বলছে না। তা আমি ওকে রাগ করছি, আপনি এখানে কেন আসছেন? তো বল যে আসছি, এমনি আসছি। আর আমার নানি ওকে সবসময় আঁচলের তলে ঢেকে রাখতো, এত আদর করতো। ও আমার নানির কাছ থেকে বিভিন্ন ভাবে খরচ নিত, আম্মুর কাছ থেকে নিত, এগুলো আমি বুঝতাম না, যার জন্য আম্মু আমাকে সবসময় রাগ করতো। তো এরপর আমার ননদ যে ছোট শিমু, ওর শারীরিক অবস্থা খারাপ, ওর ফুপুদের কাছে যাবে না, চাচাদের কাছেও যাবে না, আমার কাছে আসছে। তখন আমি কি করবো, ওকে তো ফালাইতেও আমি পারবো না। প্রথমত ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো, আমার বান্ধবী। তোকে আমি আমার বাসায় রাখছি যে শিমু ঠিক আছে থাক, আমার সাথে থাক। ওর কিছু জিনিস আম্মুর খারাপ লাগতো, আমার সাথে খিটখিট করতো। এক পর্যায়ে চরম অসুস্থ হয়ে গেলে ওর বোন ওকে হাসপাতালে নিয়ে যায়। তো এখন ওর পাশে যে হাসপাতালে থাকার লোক আছে অনেক, কিন্তু কেউ থাকবে না। তখন আমিও নিজে অনেক অসুস্থ। তো সেই অবস্থায় 2 রাত 2 দিন আমি হাসপাতালে ওর সাথে আমি ছিলাম, শিমুর সাথে। তো শিমুর যে অবস্থা দেখে আমি নিজে আরো অসুস্থ হয়ে গেছি, যে আমি 2টা দিন হাসপাতালে পড়ে রয়েছি একটা রোগীর সাথে,
আমারও ওরা কোনো খবর নেই আমি ওখানে কিভাবে আছি কি করতেছি। তারপর বাসায় চলে আসছি, আবার ওকে ওদের বাসায় নিয়ে গেছে, আমি আমার বাসায় চলে আসছি। আমার আম্মুর কাছে শিমু ছিল তখন 1 মাস অসুস্থ অবস্থায়। এটা জনি জানতে পারার পর জনি অনেক রাগারাগি করে। তারপরে আবার আমার মা আমাকে বাসায় নিয়ে দিচ্ছে। বাসা নিয়ে দিলাম, বললাম এটাই লাস্ট, এরপরে আমি আর কোনোদিন যাবো না। বাসা নিয়ে দিচ্ছে আমার আম্মুর সামনে। তখন আমার স্যালারি বেশি না, 2-2.5 হাজার টাকা বেতন পাই আমি। ঘর ভাড়াটা হয়তো 1200 টাকা। তো ও আমাকে বলছে যে আমি চাকরি করতেছি, সমস্যা হবে না, আসো। তো ঠিক আছে, বাসা ভাড়া নিলাম। যে বাসাটা ভাড়া নিচ্ছি ওখানে আমার মাকে বোন রাখছে, খালাও আছে। তো ভালোই চলতেছিলাম ওই বাসাটা যখন ছিলাম, ভালোই চাকরি করতেছি, খাইতেছি ভালো। কিন্তু ওর মতো ও সকালে ভোরবেলা আসে, আবার সন্ধ্যাবেলা চলে যায়। আমি সবসময় বাসায় আসতাম 7টায় আর দুপুরে 1টায়। জিজ্ঞেস করতেন না তুমি কই যাও? ও বলতো আমার নাইট ডিউটি দিনের বেলাও কাজ থাকে। কখনো টাকা পয়সা কিছু দিত না? তারপরে টাকা পয়সা কখনো দিত না, মাস গেলে 800 টাকা 700 টাকা এগুলো আমাকে দেখাইতো, এগুলো বলতো। আর বেসিক কারণ আমি পরে জানতে পারছি, আমরা যে আগে যে বাসাটা ছিলাম, একটা বাসা ছিল, ওই বাসার বাড়িওয়ালার মেয়ের জামাই হিরণ টিরণ এসব খাইতো। ও কখনো আবিজাবি খেত না, ওদের সাথে মিশে আবার এসব খাওয়া শুরু করছে, ধূমপান করা শুরু করছে। আর উপরি খাবারটা বেশি খেত। তো বাসায় এসে দেখতাম যে এরকম করতো, মাঝে মাঝে বাজার টাজার করে রান্না করেও রাখতো। আমি খেয়ে দিয়ে চলে যেতাম, বাসায় থাকতাম। তারপর দেখি যে একা আয়ের সংসার চালানো আমার পক্ষে খুব কষ্ট হয়ে যেতেছে। ও ঠিক মতো টাকা দেয় না, আবার ওর বাসা থেকেও আমাকে চাপ দিতেছে যে আমাদের খরচ কেন দাও না। তখন এটা আমি আমার যেটা ননাস ওনাকে বলি, দুলাভাইকেও বলি যে এরকম করলে আমি আপনাদের কোথা থেকে দেবো? আমি যা পাই তাদের তো একজনেরই হয় না। 2.5 টাকা বেতন পাই, 1200 টাকা ঘর ভাড়া, 2জন মানুষের খাওয়া আমি কিভাবে চালাবো? এক পর্যায়ে ও করে কি, আমাদের বাসার পাশে একটা মুদি দোকান, ওই দোকানে বাকি খায়। তাই বলে না, বাকি খাওয়া আমার পছন্দ না, আমার মা কখনো এটা করে নাই। আমার আম্মা যা পারছে তাই খেয়েছে, কিন্তু বাকি কখনো আমার মা পছন্দ করে না। এটা আমি করবো না, কারণ আমার অত অভাব পড়ে নাই। আর আমি অহরহ খরচ আমার হচ্ছে না, আমার বাকি খাইতেই হবে। তো লাস্টে বললাম ঠিক আছে বাকি খাও, কিন্তু প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় না। মাস শেষে যখন দোকানে আমি টাকা দিতে যেতাম, দেখতাম যে অনেক টাকা বিল হয়ে গেছে আমার বাজেটের বাইরে। তো আমি বলতাম যে ভাইয়া এগুলো কি কি আমাকে একটু লিস্ট দেখাইতে হবে। তো লিস্ট গুলো যখন দেখতাম যে শুধু সিগারেট চকলেট, তাছাড়া আর কিছুই না, আমার সংসারের প্রয়োজনীয় জিনিস না, তো আমাকে ভাউচার দিতে এগুলো আমি খাইছি, কারণ আমি তো দেখতাম না। এই অবস্থা, ওইখানে ছিলাম 3 মাস। ওই বাসাটায় থাকা অবস্থায় আমি আর চরম আকার অসুস্থ হয়ে যাই, বমি টমি করে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই বমি টমি গুলো ও নিজেই পরিষ্কার করছে। ওই যখন আমি ঘরের ভিতরে বমি করি, খাটের নিচে ও নিজের হাতটা তুলে ওই বমি গুলো ফেলাইছে, পরিষ্কার করছে। তারপর আমার যে উঠলে যে দেখে যে চুলায় ভাত বসেছি, সেটা নাকি আমি হাত দিয়ে একদম বাড়িতে ফালাইয়াও দিতাম। আমাকে খালা রাগ করতো, তুই এগুলো কেন করিস? তখন ও বলতো যে খালা ও তো ছোট মানুষ, ও তো বোঝে না, আর ওর তো শরীরও ভালো না, খিটখিটে মেজাজ থাকে, থাক ওরে আপনারা কেউ রাগ করেন না, দেখেন না আমি তো রাগ করি না, এই কথাগুলো বলতো। তারপরে আমি ওকে দেখতে পারতাম না। তারপরে ও একদিন আমার জোর জবরদস্তি ফিজিক্যাল রিলেশন করতে চাই, ফার্স্ট ওই দিন। তারপর বিয়ের কতদিন পর? তখন 2006-07। মানে বিয়ের 1 বছর পরে ফিজিক্যাল রিলেশন? হ্যাঁ, কারণ এর আগে ও বাইরে থাকতো। চেষ্টাও করেনি কখনো? চেষ্টাও করছিল, করেনি, আমি সুযোগ দেইনি। আমার থেকে 2 হাত দূরেও যদি বসে থাকতো, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতো, দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে। খুব বাজে বিহেভ করতেন? ব্যবহার খারাপ করতাম না, কিন্তু আমার সাথে কথা বলতাম না, আমি সরে যেতাম। তারপর আমার সাথে জোরপূর্বক যে আচরণটা আপনার সাথে করেছিল এটা আমরা জানবো, তবে তার আগে আমাদের সংবাদের 2 মিনিটের একটা বিরতি আছে, ডালিয়া। আমরা বিরতির পরপরই আমরা ঠিক এই জায়গাটা থেকে আবার শুরু করবো। আমরা শ্রোতাদেরকে বলে নিই, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 বুধবারের রাতে ঠিক রাত 11টা 20 মিনিটে শুরু হয় অনুষ্ঠানটি। আজকে আমরা হ্যালো 8920 32তম পর্ব পার করছি, এবং এই 32তম পর্বের হট সিটে বা মঞ্চে আমরা যেটাই বলি না কেন আছে ডালিয়া তার জীবনের গল্প বলে যাচ্ছে। আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, যেটি আমরা একটু আগে বলছিলাম। আর এই মুহূর্তে যারা আমাদের ডালিয়ার সাথে যোগাযোগ করতে চান, তারা ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন, এবং এই পেজটি থেকে আমাদের পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্য হ্যালো 8920 আপনি পেতে পারেন। আর আমাদের ফোন নাম্বারটি জানাই আছে, আপনার ফোন নাম্বারে আপনি ফোন করে আপনার কথা বলতে পারেন, এবং একই সাথে আপনি যাবতীয় মন্তব্য থেকে শুরু করে আপনার জীবনের গল্প থেকে শুরু করে সবকিছু আমাদেরকে জানাতে পারেন। নিয়মটি হচ্ছে, প্রথমে আপনার নামটি বলতে হবে, তারপর যে নাম্বারে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করলে পাবো সেই সেল নাম্বারটি বলতে হবে, এবং তারপর আপনার জীবনের গল্পে আপনি যা বলতে চান সেটা বলবেন, তবে অবশ্যই 2 থেকে 3 মিনিটের মধ্যে, কারণ ফোনটি এখানে রেকর্ড করা হয়। আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। সংবাদের পরপরই আমরা ফিরে আসছি। আবারও মনে করে দিচ্ছি, ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে ডালিয়াকে নিয়ে, ওখানে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন। সাথেই থাকবেন। Hello
সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। কিবরিয়াকে আপনারা শুনছেন এবং একই সাথে কিবরিয়ার সাথে আজকে রয়েছে ডালিয়ার। এবিসি রেডিও FM 90.2 লাখো শ্রোতাকে আরো একবার স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 তে। এই অনুষ্ঠানটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আজকে আমরা 32তম পর্ব পার করছি এবং এই 32তম পর্বটি পার হয়েছে 32 জন কিংবা তারও অধিক মানুষের জীবনের গল্প নিয়ে। জীবনের গল্পগুলো যারা শুনে থাকেন তারা আসলে তাদের মতো করি না। এখানে আমরা কোনো উপদেশ দিই না, কোনো জ্ঞান গর্ভ বক্তৃতা রাখি না। আমরা বিশ্বাস করি ভালো মন্দ বোঝার ক্ষমতা সবারই তার নিজ নিজ জায়গা থেকে আছে এবং ডালিয়ার জীবনের গল্পটা শোনার পর যদি আপনি আপনার জীবনে কোনো শিক্ষা নিতে পারেন সেটাই হবে হ্যালো 8920 সার্থকতা। আমি আরো একবার ফোন নাম্বার বলে দিচ্ছি এবং এই ফোনে ফোন করে আপনি আপনার জীবনের গল্প বলার জন্য আমাদের স্টুডিওতে আসতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। হ্যালো 8920 একসাথে লিখবেন, মাঝখানে কোনো স্পেস দেবেন না। এখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর এখান থেকে হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী, অতিথির সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে যাবতীয় রকমের তথ্যাবলী আপনি এখান থেকে পেয়ে থাকবেন এবং পুরনো অনুষ্ঠানগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডালিয়া, যে জায়গাটিতে আমরা ছিলাম, যে আপনি বলছিলেন যে অনেকদিন পর, বিয়ের অনেক দিন পর আপনার সাথে একটা শারীরিক সম্পর্ক হওয়ার গল্প আপনি বলছিলেন, ঠিক সেই জায়গাটা থেকে আমরা শুরু করতে চাই। তারপর যখন জোর করলো আমি ওর সাথে পরে খুব রাফ বিহেভ করছি। আমার গায়ে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পর আমি জেদের মাথা ওইটা আমার যে কাপড় রাখার আলনা ওখানে একটা কাঠ ছিল, ওই কাঠটা ধরে আমি 2-3টা বাড়ি দিছি। বাড়ি দিছি যেতে আমার গায়ে হাত তুললি কেন? তো বাড়ি দেওয়ার পর ও কিছু বলে নাই, চুপচাপ বসে রয়েছে। তো বলছে যে আপনার নাতি আমাকে মারে, আমার নানিকে বলছে। এগুলো বলার পর ও এরকমই করতো, বাসায় আসতো না, ঠিক মতো খরচ দিত না, বাইরে থাকতো। আর আমি যে বাসাটা ছিলাম ওই আন্টি আমাকে বললো যে তোমার হাজবেন্ড বাসায় থাকে না, তুমি আসার 10 মিনিট আগে এসে ও ঘুমিয়ে পড়ে। এই যে বললেন শারীরিক সম্পর্কের জন্য আপনার এত অত্যাচার করলো, ফার্স্ট টাইম আপনাদের কি এটা হয়েছিল সেই সময়টাতে? হ্যাঁ, তারপর 2-3 বার হয়েছে। পরে নেক্সট যে বাসাটা যখন আমি একটু স্বাভাবিক হইতেছি যে না দেখি আস্তে আস্তে ঠিক করতে পারি কিনা, দেখি না, তখন ও আস্তে আস্তে ওর যে পুরনো যে গার্লফ্রেন্ড ওর প্রতি জড়াই গেছে। আর আমাকে বলতো যে তোমাকে বিয়ে করে ভুল করছি, ওকে বিয়ে করলে আমার ভালো হইতো। তো ওই গার্লফ্রেন্ডকে আমি আর শিমু খুঁজতে গেছি, পাইনি। যে সত্যি যদি তোরা বিয়ে করিস তাহলে বিয়ে কর, আমাদের কোনো আপত্তি নেই। এটা আমি আর শিমু চাইছি, তোরা যদি সত্যি চাই বিয়ে করে একসাথে হইতে তাহলে হোক, আমার কোনো সমস্যা নেই, আমি তোর লাগে থাকবো না। আর ওরা নাকি একবার বিয়ে করতে চাইছিল, তখন আমার নুনাস দেখে ফেলছে, ওকে এখান থেকে নিয়ে আসছে। এটা ওর নিজের মুখেরই কথা এবং আমার নুনাস বলছে। আগে যে বাজার করে রান্না করতো কিছুই করতো না। মানে শারীরিক সম্পর্কের অবস্থা হওয়ার পর থেকে পুরোটা চেঞ্জ হয়ে গেল। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন প্রায় সময় ও আমাকে টাকার জন্য চাপ দেয় যে তোমার মামাকে বললো আমাকে কিছু টাকা দিতে, আমি ড্রাইভিং শিখি, আমি একটা কিছু করি। আমি কখনোই বলবো না, আমি এখানে লাশ হলেও আমার মামাকে বলবো না। এগুলো করতো। আমার মামা খুব কষ্ট পাইতো আমার দেখে, যার জন্য আমার মামা আমার সামনেও আসতো না। আমার মামাটা আমাকে আজও প্রশ্ন করে নাই যে ডালিয়া তুই বিয়ে করলি কেন। সবাই যে বলছে সে কারো কথা বিশ্বাস করে নেই, ও আমাকে কেন বললো না। আর আমার মামার প্রতি অভিযোগ, আমার মামা জানে যে আজকে আমার বিয়ে, আমার মামা কেন বাড়িতে না এসে তার ফুপুর বাড়িতে ছিল। যাই হোক, অনেকগুলো কেমিস্ট্রিগত অনেকগুলো ভুল এখানে আছে। যাই হোক, তারপরে কি হলো আপনার হাজবেন্ডের সাথে? তারপর থেকে আমার মামা আমাকে ভালো করে দেখেন, আর ও আমার সাথে টাকার জন্য অত্যাচার করে, অনেক করে। তো আমি তালাক শব্দটা তখন উচ্চারণ করি যে লাগলে আমি ছেড়ে যাবো, মরে যাবো, তাও তোকে টাকা দিব না। আর মামাদের কখনো বলবোই না। তারপর একদিন আমাকে শারীরিকভাবে চর্চা করে টাকার জন্য। হ্যাঁ, টাকার জন্য ঘরের থেকে টাইনা নিয়ে আসে। তখন আমার মা শুনছে একজনের মাধ্যমে। আমার মামার এক বন্ধু ছিল, উনি আমার বাসায় খবর পাঠাইছে, আমার মা আমাকে দেখতে আসেনি। তখন আমার খালা ঢাকায় ছিল, আমার খালা নানিকে পাঠাইছে, আমার নানি এসে আমাকে নিয়ে যায়। তখন আমার শরীরে প্রচন্ড আকারে জ্বর, বাসায় কেউ ছিল না। আমাকে 1 গ্লাস পানি দিচ্ছে বাড়িওয়ালার ছোট্ট একটা মেয়ে, 7 বছর বয়স ও। তো বাসায় গেলে আমার আম্মা কথা বলে না, আমি কান্না করে দিলে আমার মামার বুকে জড়াই দেয়, মা তুই কান্দোস কেন, তোর কি হয়েছে, তুই আমার কিছু কও। কি ধরনের অত্যাচার করেছিল আপনার সাথে? আমাকে মারধর করছে, হাত ধরে খাটের থেকে টাইনা নামাইয়া গেট পর্যন্ত নিয়ে গেছে। এরকম করার পর অসুস্থ খুব কষ্ট লাগছে। পরে মামারে বলছি, কয় যে ঠিক আছে তুই ওর কাছে যাই না। মামা একটা বকা দিছে। তারপর ও আমাকে মারতো সব সময়, এমন ভাবে মারতো যেন আমার শরীরে কোথাও স্পট না পড়ে আর বোঝা না যায়। গলাটা চাইপা ধরতো, কিন্তু গলার ডোরটা চেপা ধরতো, মুখ চেপে গলার ডোরটা চেপা ধরতো, হাত পা একদম চাপাই ফেলছে, তাই আমি লড়তে না পারি। তারপর এরকম আরেকদিন করতেছিল, ও আমাকে সেদিন অফিস ছুটি, আমার অফ ডে, বাসায় দিচ্ছি, কোথায় যেন গেছে, জ্বর শুয়ে দিচ্ছি। ও আবার সেই টাকার জন্য আমাকে মারতেছে। এখন আমি কিছু করতে পারতেছি না। আমি যখন উঠে চলে যেতে দিচ্ছি তখন ও বাসায় তো কেউ নেই। আমাকে হাত পা বাইধা একদম চিপাই নিয়ে খাটের উপর ফেলে গলার ঢোটা চিপা ধরছে। এর ভিতরে আমার নানি চলে আসছে। পরে আমার নানি বলছে যে আমার নাতিনে তোর কাছে দিচ্ছি এই জন্য দেয়নি,
তারপরে আমি বলছি যে আমি তোকে তালাক দিলাম, আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক নাই, তুই আর কখনো আমার লাইফে আসবি না। তারপর বলে ঠিক আছে যা। পরে ওর ভাই বলছে যে তুই যে কাজটা করছিস, ওর বোনও বলছে তোকে আমার ভাই বলতে ঘৃণা করতেছে। ওইখানেই সম্পর্ক শেষ করে আমি আলাদা হয়ে মার কাছে চলে যাই। তারপর থেকে মার কাছে থেকে চাকরি বাকরি করি। তারপর থেকে ও প্রায় সময় বাসার সামনে আসতে এরকম করতো, এক পর্যায়ে ফ্যামিলি নিয়েও আসে। আসার পর আমি বলছি যে আমি যে আপনার ছেলের কাছে যাবো, আমার লাইফে কোনো সিকিউরিটি নেই, আপনি দিবেন, আজ বাদে কালকে আপনি চলে যাবেন, আমি কোন ভরসায় যাবো? যার হাজবেন্ড নাই তার কেউ নেই। তারপর আর আমাকে জোর জবরদস্তি কেউ করেনি। তারপর না করে দেওয়ার পর চলে গেল। প্রায় সময় বাসার সামনে এসে ঘুরঘুর করতো, কান্নাকাটি করতো, আমি ওদের ফিরেও তাকাইতাম না। ও এক রাস্তা আসলে আমি আরেক রাস্তা আসতাম। তো একদিন ও আমার হাত ধরে টান দিছে। তারপর ওকে রাগ করার পর আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে। তারপর থেকে আমি ওর সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করিনি। মাঝখানে একবার আমাদের বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর ও আমাকে বলতেছে তুমি চাকরি করবো, আমিও চাকরি করবো, দুজনের সংসার চলবো। আর আমার নানারা বলছে যে না, আমার নাতি চাকরি করবে না, তুমি যদি পুরোপুরি ওকে ভারবন করতে পারো তাহলে নিয়ে যাও, তা নাহলে নেই। যদি এটা পারো কালকের মধ্যে আসবে, আর কালকের মধ্যে যদি না আসো আর আমাদের সাথে যোগাযোগ করবা না। পরে সে ওই বাড়ি থেকে চলে আসে, চলে আসলে আর 2 দিন পর যোগাযোগ করে না। আমাকে প্রতি সাহসটা দেয়, বলো তুমি চাকরি করবা তাহলে আমি তোমাকে নিয়ে আসি। তা আমি তাকে বলছি যে আমি তো আপনার কাছে কোনোদিনও যাবো না, এই কথাটা বলে আপনি সাহস পেলেন কোথেকে? তারপর ওর সাথে যোগাযোগ করিনি। যোগাযোগ না করার পর আমি গার্মেন্টস আবার সুন্দর মতো চাকরি করতেছি। তো দেখলাম যে গার্মেন্টস এর কাজকর্ম আমি তো ভালোই পারি, আমি যদি পড়াশোনা করি এখানে আরো ভালো কিছু করতে পারবো। তারপর ইচ্ছা শক্তি জাগলো যে আমি পড়াশোনাটা করবো। তারপর আমার মাকে বলে আমি স্কুলে ভর্তি হই, পড়াশোনাটাও চালায়া যাই। কোন ক্লাসে? এই উন্মুক্ত থেকে এসএস দেওয়ার জন্য। ওকে ওকে। চাকরির পাশাপাশি। তারপর যেখানে চাকরি করি ওখানে বৃহস্পতিবার ছুটি, শুক্রবার ছুটি না। তাদেরকে আমি বলি, তারাও আমার এটাও মাইনা নেয়, ঠিক আছে তোমার শুক্রবার ছুটি, বৃহস্পতিবার দিন হাফবেলা খোলা থাকলে কইরো। তারপর আমাকে এই যে মার্কেটিংটা অফার দেয়, তো আমি ভাবলাম ভালোই তো হয়। সবাই আমাকে বুঝাইতো তুমি কিছু পুঁজি করো, সব উড়াই ফেলতাম না। আমি একটু ভাদাইমা কোয়ালিটির টাকা খরচ করে ফেলতাম বেশি। আমার বান্ধবীদের নিয়ে বের হলে দেখা গেছে যেদিন স্যালারি পেয়েছি 1.5 টাকা 2 বান্ধবী খাইতে খেতে শেষ করে ফেলছি, ওরটাও আমারটাও, দুজনেরটা শেষ করে ফেলছি। তো সবাই আমাদের বুঝাইতো। তারপর আমার ওটা ভালো লাগছে, মার্কেটিং প্ল্যানটা ভালো লাগার পর আমি ওখানে যোগ দিই। তারপর পাশাপাশি কাজ করতে করতে এক সময় আমি চিন্তা করলাম যে ফুল টাইম কাজ করবো। ফুল টাইম কাজ করতে গেলে আমার কিছু পুঁজি লাগবে। যে জায়গায় চাকরি করি ওইখান থেকে চাকরি আরেক জায়গায় চাকরি নিলাম, তার ডাবল স্যালারিতে। ওটাও কি গার্মেন্টসই ছিল? ওটাও গার্মেন্টস ছিল। তো কিছু টাকা পুঁজি করে আমি চাকরি ছেড়ে দিয়া ফুল টাইম এটা করতে থাকি। এটা করতে করতে যে আগের গার্মেন্টস আমার যে বান্ধবী ছিল একটা, ওদের ফ্যামিলির সাথে একটা ভালো রিলেশন। আমি আমার বর্তমান লাইফে চলে আসছি। ওদের সাথে ভালো রিলেশন। ওর ভাই আবার মিডিয়ায় কাজ করে। আমি একটু জানতে চাই, বর্তমান লাইফে আসার আগে আপনার হাজবেন্ড কি আপনি এভাবেই রেখে দিলেন, তালাক দিয়ে? তাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্সটা কি আপনি হাতে কলমে দিলেন? মৌখিক ভাবে দিয়ে দিচ্ছি। শুধু মৌখিক ভাবে দিলেন? মৌখিক ভাবে দিল। সে প্রায় 4 বছর আমার কোনো খবর নেয় না। ওকে, যাই হোক, আমরা প্রসঙ্গে পরে যাচ্ছি। মানে মৌখিক ভাবে আপনি ডিভোর্সটা দিলেন, এবার আপনি বর্তমান লাইফে আসছেন। ওকে, বলেন। আমার বান্ধবীর ফ্যামিলির সাথে ভালো একটা সম্পর্ক। ওর যে ভাই মিডিয়ায় কাজ করে, কাজ করার পর বলে যে তুই একটু ওনার সাথে কথা বল, আমি তো ওনার শুটিং ছেড়ে চলে আসছি, তো আমার লজ্জা লাগতেছে, তুই কিছু বলে দে। তো আমি মাসুম আঙ্কেলকে কথা বলি। মাসুম আঙ্কেলটাকে? ওই প্রযোজক, ও চ্যানেলের কাজ করতে, মিউজিক ভিডিও। তো মাসুম আঙ্কেল খুব ভালো কথা বলতো। মাঝখানে 3 মাস কথা বলার পর ওনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন। পর ওনার ওয়াইফের সাথে কথা হয়েছে। তারপর মাসুম আঙ্কেলের সাথে যোগাযোগ করে প্রথম ওনার সাথে আমার অফিসের নিচে দেখা হয় মালিবাগ। উনি আমাকে প্রশ্ন করে তুমি কি মিডিয়ার সাথে জড়িত বা কাজ করতে চাও? আমি বললাম যে না, ভালো লাগে, ইচ্ছে করে। কি না, ভালো লাগে না, ইচ্ছে করে না, ভালো মিডিয়াটা ভালো না, যেটা করতেছো এটা করো। উনি মিডিয়াতে কাজ করলেন এবং বলছেন যে মিডিয়াটা ভালো না। হ্যাঁ, মেয়েদের জন্য ভালো না, এটা উনি আমাকে বলছে। উনি আমার মেয়ের দৃষ্টিকে দেখতো। তো তার আবার 4 মাস পর আমার বাসার পাশেই ওরা শুটিং করতেছিল। আঙ্কেল বলতেছে যে ডালিয়া আমিও তোমাদের বাসার পাশে চলে আসছি শুটিং এ, তোমার আসো, দেখে যাও শুটিং কিরকম, দেখে যাও, ভালো লাগবে। তো সেদিন আমার হাতে একটু সময় ছিল। আমি ঠিক আছে আঙ্কেল, আমি আসতেছি। তাই আমি অফিসে যে অবস্থায় আসছি ওই অবস্থায় চলে গেলাম। আঙ্কেল আমাকে রিসিভ করলো। রিসিভ করার পর ভিতরে চা খাওয়ার পর বললো যে ওই রুমে যা বসো, কারোর সাথে বেশি কথা বলার দরকার নেই, আমি ডাকলে তুমি আমার সাথে কথা বলো, কারোর যাওয়া দরকার নেই। তো যাওয়ার পর মেকআপ আমার ভয় ভয় লাগতেছিল যে কোথায় আসলাম, কি কাউকে তো চিনি না একমাত্র আঙ্কেলটা ছাড়া। পরে আমি মেকআপ রুমে গেলাম, যিনি ছিল মেকআপ ম্যান, ওনাকে আবার আমি চিনে ফেলছি। চিনে ফেলছি যে আমি যখন আমার একজন কলিগের সাথে কাজ করতেছিলাম সাভারে, তো আমার ওইখানে এক ভাইয়া হয় অনেক সিনিয়র, উনি আবার একটা ফিলার করছিল এতিম বাচ্চাদের নিয়ে, এইচআইভি সম্পর্কে, এই দুইটা নিয়ে। ফিলার মানে ফিল্ম না, ছোটখাটো একটা কাজ বলে, যেটা এইচআইভি নিয়ে আর এতিম বাচ্চাদেরকে নিয়ে। তো তখন আমি আবার ওই মেকআপ ম্যানকে দেখছি, তো
তখন ওনার ওটাকে সাথে filler বলে? হ্যাঁ ফিলার বলে। ওকে, আমি আই এম নট ইউজ টু উইথ দ্যাট কাইন্ড অফ ওয়ার্ড। যাই হোক, কোন একটা মানে ভিডিও টিডিও কিছু একটা হ্যাঁ করেছিল তো? ভিডিও ওকে, মানে কিছু ওকে। অনুষ্ঠানে তার করছে এটা প্রচার করার জন্য, বাহিরের দেশে দিবে। তখন আমি আবার ওই মেকআপ ম্যানকে দেখছি, ওকে, দেখার পর কথা বলছি, উনি আমাকে মেয়ে ডাকছে। তাকে দেখার পর ভিতরে একটু সাহস আসলো যে না একজন পরিচিত আছে। তো ওইখানেই বসে রইলাম। আসলাম আঙ্কেল ওনাদের যে নাটকে যে মহরত করবে তখন আমাকে ডাকছে, সবাই গেছে নিচে, সবার সাথে সবার পরিচয় করাই দিল। নাটকটা শুরু করার আগে আমাকে ডাকছে, ডালিয়া বাহিরে আসো তো, একটু ফ্রেশ হয়ে আসো, মাথাটা আশ্রয় আসো, আর তোমার ব্যাগটা নিয়েই আসো। তো আমি বললাম ঠিক আছে আসতেছি। ওকে, আসার পর বললো যে আসলে তোমাকে ডাকছি, একটা শর্ট নিবো, দেখবো যে তোমার ক্যামেরায় কেমন আসে। আর এটা আমাদের নাটকের প্রথম শর্ট। তো আমাকে বলে দিল যে কি করতে হবে, ধরো তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেছো, মার্কেটে যেতে খুব তাড়ায় আসো, আর একজন লোক বাসা দেখতে আসছে, তার দৃষ্টিটা তোমার উপর পড়বে, তুমি বিরক্ত করে একটা ভাব করবা, এই বললো। ঠিক আছে গেলাম, নিচে গেলাম, যাওয়ার পর আমাকে আঙ্কেল ভাই এখানে দাঁড়াও। তারপর যে ক্যামেরাটা নিয়ে যায় উনি যাচ্ছে, হঠাৎ করে একটা লোক আসলো সামনে, আইসা আমার দিকে তাকে বলতেছে যে তুমি কখনো প্রেম করছো? প্রেম করলে মনে করো বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইতেছো, সময় শর্ট, গাড়ি পেতেছো না, খুব তারাই আসছো, আর পাশের থেকে কিছু লোক আসতেছে বাসা দেখতে, এখন তারা বাসা থেকে তোমার দিকে তাকাইছে, তুমি বিরক্ত করে একটা ভাবলে রিক্সা নিয়ে চলে যাবা। আমি বললাম ঠিক আছে এটা করতে হবে। পরে আমি ওটাই করলাম। বোর লাগতেছিল, তখন আমাদের গ্রামের এক আন্টি আর এক আমার বয়সী একটা মেয়ের সাথে পরিচয় হলো, ভালো লাগলো, তাদের সাথে গল্প করতেছি, মজা করতেছি। হঠাৎ করে মাঝখানে আন্টি অসুস্থ হয়ে গেছে। তো তখন ব্যথাটা কি ধরতে পারতেছিলাম না। পরে বললাম যে মেয়েটার নাম ছিল প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তোমার আম্মুর একটা গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট থাকে, তাকে খাইতে দাও, আর তাকে এখন কিছু খাও। ওকে, তারপরে তুমি কি করে বুঝলাম? হ্যাঁ এটা তার গ্যাস্ট্রিকের ব্যথা, তাকে ট্যাবলেট খাওয়া। পরে তাকে কিছু খাওয়া, ট্যাবলেটটা খাওয়ালো, বেশ কিছুক্ষণ আন্টির পাশে বসেছিলাম, খুব ভালোই লাগলো, আন্টির সাথে খুব ফ্রি হয়ে গেলাম। তো সারা বিকাল কেটে গেল, একসাথে খাওয়া দাওয়া হইলো। তা আমি বলি আঙ্কেল এখন তো আর থাকা যাবে না, আমাকে তো এবার যেতেই হবে। এর ভিতরে আরেকটা ছেলে ছিল ওদের প্যানেলেরই, আমাকে ডেকে জিজ্ঞাসা করছে কি করো, কোথায় থাকো, নাম কি। হালকা উপরে বলে চলে আসছে। আঙ্কেল বলছে যে কারোর সাথে কথা বললো না মা, এখানে কেউ ভালো না, তুমি ভিতরে যাও, আমি যখন ডাকবো তুমি তখনই আইসো, যাদের সাথে ভিতরে বসা ছিল তাদের পাশেই যাও। গল্প করতে করতে 5টা বাজে গেছে, ছাদে গেলাম শুটিং এর জন্য, আমাদের শুটিং চলতেছে, আমিও ছাদে গেছি সবার সাথে। 5টা বাজে আঙ্কেল এবার চলে যেতে হবে, আর থাকা যাবে না। চলে যাবো মা? হ্যাঁ যেতে পারবো? হ্যাঁ আমি যেতে পারবো। পরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে যাও যাও বললো। পরে ওই ওনাদের যে নাটকের মূল যে প্রডিউসার ওইখানে বসা। তো আমি যখন যাইতেছি তখন বললো যে মাসুম সাহেব ও চলে যাচ্ছে কেন, ওর অ্যাড্রেসটা লিখে রাখেন। বলবো যে না ওর অ্যাড্রেস লিখতে হবে না, ও আমার মেয়ে, ওকে আমার ঘরের লোক লাগবে না। না তারপরে লিখে নেন, সবসময় তো মাথায় থাকে না, অ্যাড্রেসটা যদি থাকে তাহলে কাজে লাগবে। পরে আমার ঠিকানাটা আমার নামটা রাখলো। তো যখন ফর্ম ফিল আপ করতেছে তখনই আর কি পরিচয় হয়ে গেল যে আমার দেশে এই প্রিয়াঙ্কার কে বলবো। তো প্রিয়াঙ্কা তোমাদের সাথে তো যাইতে পারে, একই জায়গায় বাসা, আলাদা যাও কি দরকার, তোমার যাওয়া দরকার নেই, 2 মিনিট বসো আমরা একসাথে যাই। 20 মিনিট পরে গাড়ি নিয়ে বের হলো। বের হওয়ার পর রাস্তায় অনেক কথা হলো। প্রিয়াঙ্কার আমার সামনের সিটে ছিল, আমরা দুজন দুই পাশে, আর উনি ছিল মানে প্রিয়াঙ্কার যে ভাইয়ের বন্ধু, উনি মাঝখানে ছিল। তো চলে যাওয়ার পথে প্রিয়াঙ্কার আম্মা আবার রাস্তায় অসুস্থ, এখন তারা ডাক্তারের কাছে যাবে। যাওয়ার পর যেখানে যাবে সেটা তারা চিনে না, তো লোকেশন বলে আমি সেটা চিনে ফেলছি। বললাম ঠিক আছে আমি চিনি, চলে নিয়ে গেলাম। সেখানে ও রাত্র হয়ে গেছে 10টা। বাসায় তো টেনশন করতেছে। আমি ডাক্তার কাছে যাওয়ার পর বললাম যে আচ্ছা আমি এখন না হয় চলে যাই, আমার তো দেরি হয়ে যায়, বাসা পাশেই আছে। বললো যে না এত তুমি একা যাও, আমরা তোমাকে দিয়ে আসবো। দিয়ে আসার পর উনি আমার ডিটেলস জানলো, ওই প্রিয়াঙ্কার ভাইয়ের বন্ধু। হঠাৎ করে আমাকে 10টার দিকে ফোন আসে। ফোন আসার পর বলতেছে কি হ্যালো কেমন আছো। আমি হয়ে গেছি যে কে আপনি? তোমার তোমার স্বামী। আপনি আমার কোন স্বামী? বলে তোমার কয়টা স্বামী? আমি বললাম যে আমার তো 9টা স্বামী ভাই, আপনার কয় নম্বর স্বামী সেটা বলেন। তোমার 9টা স্বামী মানে একটা মানুষের কয়টা স্বামী থেকে? আমি তো জানি ছোটবেলা থেকে আমার 9টা স্বামী, আর 9টা স্বামীর ভিতর 2টা স্বামী কথা বলতে পারে না, আর একটা মারা গেছে, 2টা মারা গেছে, আপনি কয় নম্বর সেটা বলেন, আর কোন স্বামী নামও বলেন। উনি ঘুম ঘুম চোখে আমার সাথে দুষ্টামি করতেছে। তো দেওয়ার পর এরকম আমি হাসতেছি যে উনি আমার স্বামী, অথচ কয় নম্বর স্বামী বলতে পারতেছে না। আমি বারান্দায় বলতেছি, হাসতেছি। আমার নানি পাশে, তুই কার সাথে কথা বলিস? কিছুক্ষণের ভিতরে ওনার আরেকটা ফোন আসছে। আমি বললাম আমার অফিসের ফোন। একটু আপনার ফোনটা রাখেন, আমার ফোন আসছে। এখন অফিসের ফোন মনে করে রিসিভ করে দিই যে ওনাদের প্যানেলে যে কথা বলছিল যে লোক, উনি আমাকে কথা বলতেছে কেমন আছো, ভালো। তো উনি আমাকে প্রপোজ করলো। প্যানেলে কথা বলেছিল কোন লোক, সেটা কোনটা? ওনাদের এই
হবে, সহকারী হবে। আমি তো আর অতভাবে চিনি না যে তুমি কি মিডিয়ায় কাজ করবা, মিডিয়ায় কাজ করার ইচ্ছা আছে। আরো একটা ফোন এবং সে সরাসরি প্রপোজ করে বলতেছে যে মানে media- আমি একটু পরিষ্কার করি আমাদের শ্রোতাদের জন্য, ওরা কনফিউজ হয়ে যাবে কারণ এত বেশি লোকজন ক্যারেক্টার এই গল্পের মধ্যে আছে। মানে আপনি যে প্যানেলে একটু আগে কাজ করে এসেছেন একদিন আগে, সেই প্যানেলের একজনের সাথেই কথা বলছিলেন আপনি, আমরা ধরে নিচ্ছি কে ছিল সেটা আমরা একটু পরে পরিষ্কার করবো। আর আরেকটা ফোন যেটা আপনি মানে স্ট্যান্ড বাই রিসিভ করলেন, সেটা ওই প্যানেলেরই আরেকজন যে আপনাকে ফোন দিয়ে সরাসরি প্রপোজ করে বসছে। হ্যাঁ, ওকে, যান তারপর। প্রপোজটা এরকম করছে যে তুমি কি মিডিয়ায় কাজ করবা, যদি কাজ করতে চাও তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো, উপর উঠে দেবো, আর বিনিময়ে তুমি আমাকে কি দিবা। আমি আশ্চর্য কোয়ালিটির মানুষ তো আপনি, আমার কাছে জানতে চাইছেন যে আমার ইচ্ছা আছে কিনা। আপনি আমাকে প্রপোজ করলেন, বলে যে কেন তোমার কাজ করেছি, জি না আমি মিডিয়ায় কাজ করেছি না, আর আমি কাজ করতে ওইখানে যাইনি। ঠিক আছে, এবার ফোনটা রেখে দেন। পরে লাইনটা কেটে দিচ্ছে, আবার সেই ফোন আসছে, আবার রিসিভ করলাম। আমি তো হাসতেছি যে উনি আমার সাথে ফান করতেছে। এবার আমি তার টোনটা ধরে ফেলছি, তার যে ঘুম ঘুম ভাব ছিল ওটা কেটে ধরছি। তাই বললাম আপনি কি অমুক ভাই? বলে যে অমুকটা কে, এটা আবার কয় নাম্বার স্বামী, আগে ফান ছেড়ে দেন, আপনি কি অমুক বলে কথা বলেন না, তোমার ফোন দিয়ে না, আমি ফোনটা রাখলাম। তারপরে লাইন কেটে দিয়ে উনি আবার গ্রামীণ থেকে ফোন দিচ্ছে ওনার, যেটা আমি চিনি। এখন বলতেছে তুমি কার সাথে কথা বলতেছো হ্যান ত্যান। তো বললো যে কে ফোন দিচ্ছে, তো বললাম যে আপনাদের প্যানেলের একজন আমাকে এরকম ফোন দিচ্ছে। কি বলে তুমি কনফারেন্স করে দাও, সেটা তো আমি পারি না, এইভাবে করো। তো করলো, ওই লোকটা বুঝা যায়। তো বুঝে যাওয়ার পর আর কথা হয় না, ওইখানে ব্রেকআপ। পরে আমাকে 12টার দিকে বলে যে ডালিয়া, প্রিয়াঙ্কার আম্মুকে কিছু চেক আপ করাতে হবে, তুমি যদি একটু কাইন্ডলি নিয়ে যাইতা, আমি তো এখানে কাজে ব্যস্ত হয়ে পড়ছি, ওর ভাইও নাই, ওরা তো চিনে না। এখন আমি বললাম যে ভাইয়া বিকেলে আমার 5টার দিকে প্রোগ্রাম আছে, এখন ওইখানে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আমি কিভাবে কি করবো। তো বললো যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ওদেরকে যে জায়গায় ট্রিটমেন্ট করতে হবে ওই জায়গাটায় নিয়ে ছেড়ে দিয়ে আসবা। পরে 3টার দিকে চলে গেলাম, যাওয়ার পর ওইখানে ওদের সবকিছু কমপ্লিট করে দিলাম। তা এখন ওদের যে টাকাটা লাগবে বলতেছে যে ডালিয়া, মানে উনি প্রিয়াঙ্কাকে ফোন না দিয়ে আমাকে ফোন দিতেছে। ডালিয়া ওদের যে ছেলেটা ফোন দিচ্ছে ওর নামটা একটু বলবেন? হৃদয়। আমার মনে হয় এই নাম ধরেই আপনি গল্পটা আগান, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো হৃদয় ফোন দিয়ে বলতেছে ডালিয়া, ওদের ট্রিটমেন্টে কি লাগবে না লাগবে এগুলো তুমি একটু ঠিক করে দাও, তোমার কাছে টাকা আছে কত, আর ওখানে কত টাকা লাগবে। তো আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি করে দিতেছি। তো সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি বললাম আন্টি এবার আপনারা থাকেন, আমি যাই, আমার তো কাজ আছে। তা আন্টিও আমাকে আসতে দিচ্ছে না, প্রিয়াঙ্কা আসতে দিতেছে না। তো প্রিয়াঙ্কার সাথে গল্প করতে করতে অনেক ফ্রি হয়ে গেছি। প্রিয়াঙ্কার লাইফের কথা আমাকে বললো, শুনলাম ওর একটা অ্যাক্সিডেন্টের কথা বলছে, তারপর ওর কথা বলছে যে ওকে হৃদয় ভাই ওকে পছন্দ করে কিন্তু প্রিয়াঙ্কা ওকে পছন্দ করে না, কিন্তু এখন দুজনেই এমনি ফ্রেন্ডের মধ্যে হালকা পাতলা কথা বলে। তো 5টা বেজে যায়, আবার আমি ফোন দিয়ে ভাই আমি চলে যাই, বলে যে না আর একটু বসো আমি আসতেছি। হৃদয় ভাই আমার অনুষ্ঠানের সমস্যা হয়ে যাবে, আর এই অনুষ্ঠানটা যদি মিস করি আমার সমস্যা হবে, অফিসের অনেক সমস্যা হয়ে যাবে। বলে যে একটু বসো। তো আমি জানি 6টা বাজে অনুষ্ঠান আমার শুরু করতেই হবে, 5টায় টাইম দেওয়া। তো উনি আসতে আসতে রাত 9টা বাজে ফেলছে। সেদিন আর আমি অনুষ্ঠানে যাইতে পারিনি, আমার অনুষ্ঠানটা সমস্যা হয়েছে। তো আমার যে সহকারী ছিল উনি সেদিন অনুষ্ঠানটা চালাইয়া নিচ্ছে। তো সেদিন প্রিয়াঙ্কারা চলে যায়, তারপরে নিয়মিত এরকম কথা বলতে থাকি প্রায় সপ্তাহখানিক ওভার। হঠাৎ একদিন ফোন করে সে আমাকে, তখন আমরা বন্ধু ফ্রেন্ড হয়ে গেছি, কান্না করতেছে, প্রচন্ড আকারে কান্না করতেছে। হ্যাঁ, কি হয়েছে আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? আমি কান্না করতেছি, আমার খুব কষ্ট হইতেছে। কেন কষ্ট হইতেছে সেটা তো ফোনে বলা যাবে না, সেটা সরাসরি শুনতে হবে। তুমি সরাসরি শুনতে হলে আমি এখন আসতে পারবো না, আমি এখন কাজ নিয়ে ব্যস্ত। অনেক কান্না করতেছে। তারপরে বললাম আচ্ছা ঠিক আছে পরে শুনবো না। পর সেদিন আমার মালিবাগে কাজ থেকে, তা আমি বললো যে তা রামপুরে আসো। আমি তো রামপুরে চিনি না, রামপুরে কিভাবে যেতে হয়। তো বললো তোমার অফিসটা কোথায়? আমি বললাম মালিবাগ, তুমি ওইখানেই আসো। মালিবাগ আসলে ও আমাকে বলে যে রিক্সা নাও, রিক্সা নিয়ে রামপুরা আসো। রামপুরা যায় নামলাম, আমাকে রিসিভ করে বাসায় নিয়ে গেল। বাসায় ওর বিয়াই ছিল, টিপু ভাই ছিল, আর ও ছিল। ঘর দর অগুছালো, আর ওর চোখ মুখ ফুলা হৃদয়ের। টিপুটা ওর বিয়াই ফ্রেন্ড দুইটাই। তো ঘরে বসে অনেক কান্না করলো, প্রায় আধা ঘন্টার মতো কান্না করলো ওদের সামনে। টিপু ভাই পাশের রুমে ছিল, অফিস টু বাসা তোদের। তো আপনি এরকম অপরিচিত একজনের বাসায় চলে গেলেন? তখন ওর সাথে আমার বন্ধুত্বটা খুব ভালো হয়েছে, এই জন্য এরকম বিশ্বাসও চলে আসছে আমার প্রতি। ওর বন্ধুত্ব করার একটাই কারণ ছিল যে প্রিয়াঙ্কাদের প্রতি যে আমার একটা ছিল, এই জন্য হয়তো আমার সাথে বন্ধুত্ব করছে। তারপর গেলাম, যাওয়ার পর কথাগুলো শুনলাম, ও কাঁদতেছে। এক পর্যায়ে প্রশ্ন করি কান্না হইতেছে কেন, এতদিন ধরে বন্ধুত্ব চলতেছে, কখনো বলেন না, আজকে হঠাৎ কান্না করতেছেন। পরে বললো যে ওর গার্লফ্রেন্ড ওয়াইফ, হ্যাঁ ওর ওয়াইফ ওকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, স্ত্রী বিবাহিত ছিল?
হ্যাঁ বিবাহিত ছিল। ওকে। যে ও লাইফ থেকে চলে গেছে, ওকে এভাবে বিয়ে করছে, এখন ও আরেকজনের সাথে সম্পর্কে জড়ায় আমাকে ছেড়ে চলে গেছে, ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। ডিভোর্সের কাগজ তো আমি কখনো দেখিনি, সেটা কি? যাক বলছে, শুনছি, তো কি হয়েছে আপনি দিচ্ছেন? বলে যে না আমি তো দিইনি, ও তোমাকে ডিভোর্স দিছে, তো এখন আছে কোথায়? ও আছে কোথায় তাও আমি জানি না। এগুলো বলে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর আমাকে জড়াইয়া ধরে বসে রয়েছে, আমার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে। তাই আমি বললাম, দাঁড়ান, আপনি খুব ফোর্সফুলি এবং খুব দ্রুত যাচ্ছেন। একজন বন্ধুকে, ফিমেল ফ্রেন্ডকে মানে এভাবে জড়ায় ধরে আপনার কোলে মাথা রাখতেছে, ফ্রেন্ডশিপের লেভেলটা আসলে কি ছিল? আমি বলতেছি না যে আপনারা এটা করেন না, আমি বলতে চাচ্ছি যে ফ্রেন্ডশিপের লেভেলটা কি ছিল। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ও কি বিবাহিত ছিল সেটা আপনি জানতেন, আগে জানতেন না আমি সেদিনই জানলাম, সেদিনই ফার্স্ট ওই জানলেন? মুহূর্তে জানলাম। আপনাকে চুরি ধরার ব্যাপারটা কি সেদিনই ফার্স্ট ঘটেছে না তার আগেও? সেদিনই ফার্স্ট। ও আমি আচমকা? খাটে বসা, ও চেয়ারে বসা, তো চেয়ারের উপরে থেকে আমার পার উপরে মাথা রেখা আমার কোমরটা ধরে ও কান্না করে। আপনি সেটা প্রশ্রয় দিলেন? তো অনেক কান্না করতেছে, আপনার কিছু করার ছিল না এরকম ব্যাপার? অনেক কান্না করতেছে। হ্যাঁ। আচ্ছা। তো তারপর সব কথা বললো, বলার পর শুনলাম, পরে আমি তাকে সান্ত্বনা দিলাম যে সমস্যা নেই, আপনি যদি ডিভোর্স দেন নেই, তার ভুল বুঝতে পারলে সে চলে আসবে। তো বললো যে ডিভোর্স তো দিয়ে দিছে, ও তো আর আসবে না, ওর তো আমার সাথে যোগাযোগ করে না, ও কোথায় আছে আমি জানি না। আর আমিও এখন ওর জন্য কোনো কাজকর্ম করতে পারি না, কিছুই করতে পারি না, আমি স্বাভাবিক না, অস্বাভাবিক। তো তাছাড়া এখন কি করার, এখন এটা আপনার মাইনে নিতে হবে। আমি একটু আরেকটু পরিষ্কার করতে চাই আমরা শ্রোতাদের, কারণ এখান থেকে স্টোরিটা অনেকটাই খটকা লাগবে সবার কাছে। আপনি আসলে যেভাবে বলছেন সেটা আপনার বলার স্টাইল। একজন মানুষ বন্ধু হলেও অপরিচিত, মানে এই জায়গাটাই তো অপরিচিত, কারণ একটা ছেলে একটা মেয়ের শরীর ছোঁয়াটা অনেক বড় একটা ব্যাপার আমাদের দেশের কালচারে। তো আপনাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল সেখানে এই ধরনের বন্ধন ছিল কিনা, যে আপনি ও হঠাৎ করে করলো এবং আপনি অপ্রস্তুত হয়ে গেলেন, যে আপনার যেভাবে বলছেন যে ও যেভাবে আপনাকে জড়িয়ে ধরে কাঁদছে এবং ওর বাসার মতো ওর বাসাতে নিয়ে গিয়ে, সেখানে তো আপনার এক ধরনের, প্রথম গেলেন আপনি, একটা সন্দেহ হতে পারতো, এক ধরনের আশঙ্কাও হতে পারতো। আবার যে অবস্থাতে কান্নাকাটি করছে সেটা খুব আপনজন, বন্ধুত্ব তো ঠিক আছে, মানে খুব বেশি আপনজন না হলে ওই ধরনের সিচুয়েশনে ফেস করাটা যায় না। তো আপনি কি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলেন সেই অবস্থাটার জন্য, নাকি ওরকম করাতে আপনি ঘাবড়ে গিয়েছিলেন? প্রথম অবস্থায় ঘাবড়ে গেছি। আচ্ছা। ঘাবড়েছি, কিন্তু আপনি বাধা দেননি? না, ও চেয়ারের উপর বসে আমার পার উপরে মাথা রেখা। আপনি বাধা দেননি? বাধা দেয়নি, কান্না করতেছে। কেন বাধা দেননি? দেয়নি। অনেক কান্না করতেছে, অনেক, মানে Okay. চেয়ার থেকে ভাঙিয়ে পড়ে গেছে গায়ে, এই অবস্থা। শোনার পর আমি রুম থেকে বের হলাম, বের হওয়ার পর টিপু ভাই আবার আমাকে বললো যে আসলে ডালিয়া ও না এরকম হয়ে গেছে, কিন্তু কি করা যায় বলো। কতদিন পরে আপনি বাসায় গিয়েছিলেন এই সম্পর্কের? 15 দিন। 15 দিনের মাথায় এত দ্রুত আপনার কোলে মাথা রাখলো, ব্যাপারটা কেমন হয়ে গেল না? ওকে, বাট এবার যা হয় তা 15 মিনিটেই হয়। ওকে, যাই হোক, খুব তারপর তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারে। হোয়াট এভার ইট ইজ, আমরা আসলে কোনো কিছুই জীবনের গল্পে আসলে কোনো কিছুই আমরা ইকুয়েশনে বাঁধতে চাই না। আমরা মনে করি না যে আসলে 15 মাস দরকার একটা সম্পর্ক করার, 15 বছরের জন্য। আপনার ক্ষেত্রে যেটা 15 দিনে হয়েছে আমরা সেটাই বিশ্বাস করবো। ঠিক তো আছে। ওইভাবে সম্পর্ক গড়ে ফেলছে। তারপরে আমি সেদিন, ও আমার কোলে মাথা রেখে অনেকক্ষণ শুয়েছিল, ওকে সান্ত্বনা দিয়ে আমি চলে আসি। চলে আসার পর তারপর থেকে একটু একটু কথা হয়, ও স্বাভাবিকভাবে কাজ করতে থাকে, আমার সাথে কথা বলতে থাকে, হাসতে থাকি, মজা করতে থাকি। এরকম করতে করতে আরেকদিন বাসায় গেলাম। না, সেদিন বাসায় যাইনি। আরেকদিন আমি আমার অফিসে যাচ্ছি, ওদের যে নাটক, ওটার এডিটিং হবে। তো বলতেছে তুমি কোথায়? আমি বললাম আমার অফিসে। বলে চলো আমার নাটকের এডিটিং হবে। আমি বললাম না, আমি যেতে পারবো না, আমার তো কাজ আছে। না, তোমার যাইতেই হবে, না হলে আমি এডিটিং এ যাবো না। না, আমি যাবো না। মাসুম আঙ্কেলকে ফোন করে বললো যে না, ওর আসা দরকার নেই। আমি বললাম যে না, আমি যাবো না। পরে আমার অফিসের সামনে থেকে অফিসে এসে আমাকে নিয়ে যায়, এডিটিং এর ওখানে নিয়ে যায়। নিয়ে গেলে দেখি ওদের ইটা, দেখার পর ওখানে ছিলাম সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত। থাকার পর আঙ্কেলটা বলতেছে, আঙ্কেল 22 তারিখে তো শুটিং আছে, মিউজিক ভিডিও, ওখানে কিন্তু ডালিয়াকে নিয়ে যাইতেই হবে, আর ডালিয়া যদি না যায় আমি কিন্তু এটা ক্যান্সেল করে দেবো। তুমি কি পাগল হয়েছো নাকি যে আমি ওকে এখানে নিয়ে যাবো? ক্যান্সেল হবে কেন? পাগলে আমি ছেড়ে দাও। আমি আবার এই কথাটাই বলছি। বলার পর যে না, ওকে তো যাইতেই হবে, ও না গেলে তো এটা হবেই না। ও আপনাকে আসলে এতটা বেশি ফিল কেন করতো, কোন দিক থেকে করতো? সেটা তো আমি তখনও বুঝিনি। আমি জানতাম ও আমার খুব ভালো ফ্রেন্ড এবং ওর কষ্টগুলো আমার সাথে শেয়ার করে, এবং আপনিও আপনার কষ্টগুলো তার সাথে শেয়ার করতে আমার পারেন। তো তখন কোনো কষ্ট নেই, আমি তো খুব হ্যাপি। আপনি আপনার পাস্ট লাইফও তখনও বলেননি তাকে? আমার পাস্ট লাইফটা আমি তখন ভুলে গেছি, মানে আপনি এটা মনেই করতে চান না? মনে করতেছি না। কারণ কি, যে ওই পাস্ট লাইফ থেকে আসার পর আমার ফ্যামিলি অত্যন্ত ভালোবাসতো আর আমাকে সবসময় স্বাভাবিক রাখতো। মাঝে মাঝে একটু চর্চা করতো আমার মা নানি, যখন করতো তখনই কষ্ট হইতো। এছাড়া আপনি ওটা মনে করার এছাড়া চেষ্টা আর মনে করেন? হতো না। যখন আমি মার্কেটিং এ জড়াই গেছি, 24 ঘন্টা আমার মার্কেটিং নিয়ে কাজ আর পরিকল্পনা নিয়ে কাজ, কিভাবে করা যায়। ওকে, দেন তারপর এডিটিং এ গেলাম, 22 তারিখে শুটিংটাও ক্যান্সেল করে 19 তারিখে হওয়ার কথা। পরে লাস্টে আঙ্কেল বলে ঠিক আছে ডালিয়া তুমি চলো। আমি বললাম আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। বলে তুমি বাসায় ফিরে যাবা, কোথাও আমাদের নাইট করতে হবে না, তুমি চলো। পরে ঠিক আছে আঙ্কেল, যাবো। গেলাম। প্রথম দিন শুটিং হলো আমাদের রাজবাড়িতে।
এটা ইসের ময়মনসিংহ নাকি বলে ওই রাজবাড়িতে, জমিদার বাড়ি, রাজবাড়ি না, ওই বাড়িতে শুটিং হলো। শুটিং হওয়ার পর আমার মামা আমাকে ফোন দিচ্ছে ওই শুটিং স্পট থেকে, বললো যে তুমি কোথায়, তাড়াতাড়ি বাসায় আসো। এর ভিতর আবার ওই হৃদয়ের ব্যাপারটা নিয়ে আমার বাসায় একটু নাড়াচাড়া পড়ছে। কি জেনেছে বাসায় আপনার? নাড়াচাড়া পড়ছে কি, আমি একটু বেশি দুষ্টামি করতাম। আমাকে কেউ প্রপোজ করলে আমি বলতাম যে আমার হাজবেন্ড আছে তো বাহিরে, এই সেই। আর আমার পাশের রুমে সিনিয়র আপু ছিল, আর আমার 2টা বোন ছিল। আমরা 4জন মানে সিনিয়র জুনিয়র বুঝতাম না, খুব মজা করতাম। যে আমাদের 4 জনের বিয়েটা হবে এক বাড়িতে, একদম 4 ভাই এক ফ্যামিলির হবে, এই তো তখন আমি শিলি আপার সাথে মজা করতাম, আমার আপুর সাথে মজা করতাম। করতে করতে এই শুটকি তুমি বিশ্বাস করো না কেন, এই যে আমার বয়ফ্রেন্ড, এই দেখো, এরকম বিভিন্ন দিন বিভিন্ন মানুষের ছবি দেখে বলতাম, কারণ আমার তো কাছে অনেক মানুষের ছবি থাকতো একসাথে, এক গাদা এক গাদা ছবি ফিকে দিয়ে বলতাম, এই দেখো এখানে আমার বয়ফ্রেন্ড আছে আর ওরা 4 ভাই আছে, যেটা তোমার পছন্দ হয় বলো। তো এরকম দুষ্টামি করতে করতে আমার মা সন্দেহ করার কারণ হয়েছে যে আমার এক মামাতো ভাই আমাকে পছন্দ করে, বিয়েও করতে চায়। সেটা আমার প্রথম অ্যাক্সিডেন্টের আগেই। তার সাথে একবার আমার ঝগড়া হয়, হালকা পাতলা কথা কাটাকাটি। সে বলছিল যে ঢাকায় যাওয়া থেকে তারা খারাপ। আমি তাহলে আমার মা ঢাকা থাকে, আমার মা খারাপ, আর আমার মা খারাপ মানে আমরাও খারাপ, আপনার কোনোদিন আমাদের সাথে যোগাযোগ করবেন না, এটুকু বলে সংক্ষেপ করে দিই। দিলে তো আমার মার তারপর পক্ষর ইচ্ছা যে ওর সাথে আমার বিয়ে দেবে, ওর সাথে আমার বিয়ে দেবে। আর আমি চাই আমি কোনোদিনও বিয়ে করবো না, কারণ ওকে আমার ভালো লাগে না, ওকে আমি সবসময় আমার বড় ভাই হিসেবে দেখছি। আর আমি গ্রামে থাকা অবস্থা আমার পড়াশোনায় অনেক ডিস্টার্ব করছে। ঠিক আছে, তো হৃদয়ের ব্যাপারটা কিভাবে জানলো? ওইটাই আমার মা পরে ওই যে মামাতো ভাইটা আবার আমাদের সাথে মার্কেটিং এ জড়ায় যায়, গেলে আমাদের সিনিয়র ছিল, সিনিয়রদের সাথে এটা শেয়ার করে যে আমি ওকে বিয়ে করবো, যদি বিয়ে করে আমি ঠিক মতো কাজ করবো, তা নাহলে আমি করবো না। তখন আমার সিনিয়ররাও আমাকে চাপ দেয়, আমার মাকে বিভিন্ন ভাবে বুঝায় যে ওর সাথে কারো অ্যাফেয়ার আছে, আসলেই কিন্তু কিছু না। আমি যতটুকু সময় পেলাম কাজ দেখতাম, নাহলে বাসায় বসে বসে টিভি দেখতাম। মানে আমার মার্কেটিং এর যে সিনিয়র আছে উনি আমার মাকে ফোন করে বললো যে আন্টি আজকে মানে ডালিয়ার বয়ফ্রেন্ড আসবে, ডালিয়া তো এখন অফিসে আসেনি। ফোন তখন আমি কন্টিনিউ চালাই না, আমি যদি অফিসে যেতে লেট করি ফোনটা আম্মুকে দিয়ে দিই, না তুমি যাও, যদি কেউ ফোন করে কথা বললো। সেই ফোন নম্বরে আমার সিনিয়র করছে কি যে পাশের রুমে যেয়া এক আঙ্কেলের নাম্বার দেন, আমার বাবার বয়সী, যে আমাকে মেয়ের মতো জানে, তার ফোন দিয়ে ফোন করে আন্টি আমার আম্মুর সাথে উল্টাপাল্টা কথা বলছে। আমার মতো রাগ, হ্যাঁ বয়ফ্রেন্ড সাথে। আমার মা তো পূর্ববীর সামনে যে 1 ঘন্টা, মানে সিনেমা হলের সামনে যে 1 ঘন্টা দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায় থাকার পর কই আমার বয়ফ্রেন্ড তো কেন কেউই আসে না। তো আবার অফিসে যায়, আন্টি আসছে, বলে যে না বাবা আসেনি। বাসায় যা তো আমার মা আমাকে অনেক রাগ করছে। আমি হাসতেছি, বোকার মতো শুধু হাসতেছি, মা তোমার মাথা ঠিক আছে, মা তোমার মাথা ঠিক আছে, আমার যদি কোনো গেস্ট আসে আমি কি বাসায় বসে বসে ঘুমাবো, আমি কি টিভি দেখবো বলো, আমাদের সামনে পরীক্ষা, আমার পড়া আছে, কিন্তু আমি ঘুমাইতেছি, আমার গেস্ট আছে, আমার চিন্তা নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। এই নাম্বার এই যে। পরে আমি দেখলাম, দেখার পর ফোন দিছি, ফোন দেওয়ার পর ওই পাশ থেকে কোনো কথা আসে না, আমি এই পাশ থেকে কিছু কথা বলছি কড়া কড়া কণ্ঠে। পরে একদিন অফিসে যাওয়ার পর আঙ্কেল আমাদের ফিরাও তাকায় না, কান্না কান্না ভাব। কোন আঙ্কেল এটা? সিনিয়র? হ্যাঁ সিনিয়র আঙ্কেল, যার নাম্বারটা দিয়ে আমার আম্মুকে এভাবে হরানিটা করা হয়েছে। তো আঙ্কেল এটা সে কেন করলো আপনার সিনিয়র? এটা আমাকে করছে আম্মুর কাছে আমাকে ছোট করার জন্য, এবং আমার মামাতো ভাইয়ের সাথে যেন আমি বিয়েতে রাজি হয়ে যে চাপ সৃষ্টি করলে এই জন্য। ওর সাথে মামাতো ভাই কি সম্পর্ক ছিল ওই সিনিয়রের সাথে? একই সাথে কাজ করতাম। আপনি এই গল্পগুলো ভাবে না ভুলে গেলে আমাদের স্ক্যাটারলি যেটা হচ্ছে, আমাদের শ্রোতার ব্যাপারগুলো বুঝতে পারবেন, অনেক জটিল মনে হবে, ধামধুম করে একটা ক্যারেক্টার ঢুকে যাচ্ছে, একটু গুছিয়ে বলতে হবে। হ্যাঁ ওকে, এই জন্য আমাকে প্রশ্ন বেশি করতে হচ্ছে। ঠিক আছে, তো হৃদয়ের ব্যাপারটা নিয়ে সন্দেহ করলো কিভাবে, এটা আমি এখনো পরিষ্কার হয়নি আমার কাছে। হৃদয়ের ব্যাপারটা নিয়ে সন্দেহ করলো যে আমার মামাতো ভাইকে আমি কেন বিয়ে করতে চাই না, আর আমি কি শুধুই ফান করি না কি সত্যি। হৃদয়ের ব্যাপারটা কি আগে জানতো আপনার পরিবার? কেউ জানতো না। ওকে ঠিক আছে, শুধু এতটুকু জানে যে আমি যে ইসে গেছিলাম, মাসুম আঙ্কেল ওনার প্যানেল থেকে যে ছিল উনি আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেছে। ধরে নিয়েছে যে ওই ছেলেটার সাথে আপনার কোনো সম্পর্ক এবার বুঝি সত্যি সত্যি ওর সাথে কারো সম্পর্ক হয়ে গেছে। ওকে, সেই ছেলেটি ছিল হৃদয়, রাইট? সেই ছেলেটি ছিল হৃদয়। এবার জান ময়মনসিংহের ঘটনাতে জান, ওখানে কি হলো? তো ময়মনসিংহে ফোন করছে মামা যে তুমি এখনই বাসায় চলে আসো। মামা 1-1.5 ঘন্টার আগে লাগবে না, তুমি সিএনজি নাও, 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টায় তুমি চলে আসো। বললো মামা আসা সম্ভব না, আমি দূরে চলে আসি, কাজ নিয়ে ব্যস্ত মেজো মামা। এই বললাম ফার্স্ট মিথ্যা কথা। আমি সবার কাছে যদি মিথ্যা কথা বলবো, আম্মুর সাথে মিথ্যা কথা বলতাম না, আর অন্যায় করে পরে আম্মুর কাছে বলতাম মা আমি আজকে অন্যটা করে ফেলছি। তারপর আর আসি না, সেদিন বাসে আসতে বাইরে যায় রাত্র 11টা। এই হলো। আর আমি এমনি তো বাসে 11টার আগে ফিরতে পারি না, আপনার কাজের জন্য একা ফিরি না, আমার সাথে যে কলিগ আছে বেশ কিছু 4-5টা মেয়ে আছে, সিনিয়র জুনিয়র আমার পাশাপাশি থাকি আর কি, এজন্য আমরা একটু লেট করে ফিরি, যেহেতু তখন আমি একটু সিনিয়র লেভেলে চলে গেছি, মার্কেটিং একটু সিনিয়র লেভেলে চলে গেছি। সেদিন আম্মা একটু সন্দেহই করছে যে আজকে নিশ্চয়ই অফিসে যায় না, আজকেও ওইখানেই গেছে। এই কথাগুলো স্যার থেকে বলা হয়েছে। সেদিন আমি অফিসের কাজেও গেছি, অফিসের কাজ আগেই শেষ করে ফেলছি, তারপর এখানে গেছি, বাসে আসছি। আসার পর আমার মা আমার দিকে খুব মানে
রাগ রাগ চোখে তাকানো, নানিও ঘরে। আপনি কি পরদিন আসলেন নাকি? না, সেদিনই চলে আসছি। ওকে। সেদিনই 11টা বাজে বাসায় চলে আসছি, Okay. প্রতিদিনের টাইমে। তো টাইমে চলে আসলে বা আমি ফ্রেশ হয়ে ঘরে যাই, প্রচন্ড ক্ষুধা লাগছে। নানি ভাত দিলে আমার মা ভাতের প্লেটটা নিয়ে যায়, আমাকে তখন আর ভাতটা খাইতে দেয় না, বলে যে ওকে আমার ঘরে ভাত দেওয়া হবে না, ও আমার কথা শুনে না, ও যখন ওর মতো করে চলে ওকে ওর মতো থাকতে দাও। তখন আমার প্রচন্ড কান্না আসছে যে মা মানুষের কথা শুই না, আমার প্লেটটা নিয়ে গেল। তো আমি বললাম ঠিক আছে নানি, তুমি ভাতটা রেখে দেন, খাবো না। তারপর আমি শুয়ে পড়লাম, ফ্লোরেই শুয়ে পড়লাম। গরমের দিন আমার মা খাটে শুয়ে পড়ে, পাশের রুমে আমার মামাতো ভাই, মানে যেই মামাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা, ওরই ছোট ভাই আসছে সেদিন। আসার পর আমি অচেতন অবস্থায় শুয়ে রয়েছি মাটিতে। রাত্রে তখন হঠাৎ করে আমার মা উঠছে ঘুম থেকে, উঠার পর বটি নিচ্ছে যে আমাকে আজকে কোবাইয়া মেরে ফেলবে। মাই গড। তো ঘরের লাইটটা জ্বালানো ছিল, দরজাটা একটু খোলা ছিল। তারই ওই মুহূর্তে আমার ওই মামাতো ভাই উঠছে, আমি আর আমার নানি কোনাকুনি হয়ে এসেছিলাম। তো উঠছে যে দেখে ফেলছে, ফুফু ফুফু আপনি এটা কি করতেছেন? কারণ ওর আজকে আমি মাইরাই ফেলবো, ও কেন এরকম করতেছে। মানে কেন তার কথা আপনি বিয়ে হ্যাঁ, করতেছেন? তার কথা বিয়ে করতেছি না। মানে ঘুম চোখে তো মার দিকে তাকায় রয়েছে যে মা কি করতেছে এগুলা, আমি কিছু বলতে পারতেছি না। নানিও কিছু বলে না, বটিটা নিয়ে সরাই দিছে। পরে মা শুয়ে পড়ছে। পরের দিন সকালে তো আবার সে প্রতিদিন আমার 6টার ভিতরে অফিসে যাইতে হয়, তা না হলে তো আবার আইসে সবাই ফিরে যাবে। আমি সকালে অফিসে যাবো, মা সকালে 5:30 একটা বাসায় নেই। আমি বলছি মা বোধহয় একটা হাঁটতে উঠতে গেছে কোথাও, বা কারো কাছে টাকা পাবে, যেহেতু কাপড়ের ব্যবসা করে। জি। সবাই গার্মেন্টসে চাকরিজীবী, সকালে ছাড়া পাওয়া যায় না। নানি জিজ্ঞেস, নানি মাকো রাতে যে কিছু হয়েছে, আমি ওইটা ই করিলাম। মা রাগের মধ্যে শাসন করছে, করতেই পারে, সে তো পুরো বিষয়টা আমার কাছে এখনো শুনে নেই। জি। তো নানি বলে তোর মায়ের কথা টাকা আনতে গেছে। পাঁচের দিন নানি একদম অফিসে গেলাম। তা অফিসের উদ্দেশ্যে আমি গেলাম, অফিস শেষ করে আমাকে আবার সেদিনও শুটিং আছে। তো সেদিন বলছে যে এফডিসির সামনে আসতে হবে। তো কে? হৃদয়? হ্যাঁ, হৃদয় বলছে। আপনি কেন ও যা বলতেছে আপনি সেটাই শুনতেছেন কেন? ওই মাসুম আঙ্কেলও বলছে যে তখন তো আমরা সম্পর্ক অনেকটা ফ্রি হয়ে গেছি। আচ্ছা। যাওয়ার পর সেদিন গেলাম পুবাইলে আমরা শুটিং এ। যাওয়ার পর সেদিন ওরা পুরো শুটিংটাই কমপ্লিট করে ফেলে। আমাকে একটু ক্লিয়ার করেন মানে ডালিয়া, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে ফ্রেন্ডশিপটা কি এমন ছিল যে আপনারা দুজন দুজনকে 24টা ঘন্টা ফিল করতেন? হ্যাঁ, সেটাই ফিল বলতেছেন। করতাম। 24 ঘন্টা ফিল করতেন, এটা ছিল না লাভিং কোন রিলেশনশিপ সেই মুহূর্তে, কিন্তু দুজন দুজনকে অনেক অনেক বেশি ফিল করতেন, অনেক কিছু শেয়ার করতেন, সব সময় দুজন দুজনের কাছাকাছি থাকতেন, কাছাকাছি থাকতাম। এবং যে কারণে হৃদয় আপনাকে ফিল করতো এবং আপনি ওর কাজে পাশাপাশি থাকতেন, তাই তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এরকম। ওকে, টু বি অনেস্ট, এই যে আপনাদের দুজনের মধ্যে এরকম একটা সম্পর্ক, জানেন আর না জানেন আগে আপনার একটা ফিজিক্যাল রিলেশন হয়েছে, সো আপনি ফিজিক্যাল রিলেশন সম্পর্কে জ্ঞাত, এবং একইভাবে সেও কিন্তু তার জায়গাটা থেকে ফিজিক্যাল রিলেশন সম্পর্কে জ্ঞাত, বিকজ তার ওয়াইফ ছিল, সে বলেছে। আপনাদের এই ধরনের রিলেশনের মধ্যে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে, যেহেতু আপনি তার বাসায় গিয়েছেন, কোন ধরনের কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না, তখনও আমাদের কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি, বা অন্য কোনো ধরনের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট? না। কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আসেনি? কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট আসেনি। ওই আমাকে জড়া ধরে কান্না করছে। এরপরে কি আপনারা হাত করতেন, মানে জড়িয়ে ধরতেন? এরপরে কি না, এরপর তার সময় সুযোগ হয়নি। সময় সুযোগ কখনো হয়নি? যায়নি ফোনে কখনো করেছেন এসব? না, ফোনেও এসব কখনো করিনি। Okay. কি করতেছো? হ্যাঁ, এই করতেছি। আচ্ছা ঠিক আছে, এই করো। এইসব পর এগুলো কি করতেছো, এগুলোই কথা হইতো। জান ঠান এসব শব্দ যেগুলো না, বলে, এগুলো কখনো- এইসব হতো না। তবে ও আমাকে কখনো শালি, কখনো বউ। বউ বলতো? বউ বলতো, শালি বলতো। এটা ওই ধরনের রিলেশনের মধ্যেই বলতো, বউ বলে ডাকতো এবং শালি বলে ডাকতো। শালি বলে ডাকতো, ছোট বউ, শালি এগুলো বলতো। ওকে, আপনি কি বলতেন? আমি ওকে হৃদয় ভাই বলতাম। ভাই বলতেন? হ্যাঁ, ওকে, সালাম দিতেন? সালাম তো বলতাম। ভারী হয়ে যাচ্ছিল রিলেশন, এই জন্য এটা বললাম। না, ফোন ধরে সালাম দিলে হয়তো বা শালি বউ এসব বলার তো না, হোয়াটএভার ইট ইজ। যাই হোক, যাই হোক, তারপর? তারপর বলে যে তোমার এফডিসির সামনে যেতে হবে না, তুমি রামপুরা আসো, এখান থেকে গাড়ি যাবে। তো আমি রামপুরা গেলাম। রামপুরা যে ওদের মানে শুটিং এ যারা যারা ছিল, সিঙ্গার টিঙ্গার সবাই ওইখানে একসাথে করে গাড়িতে করে আমরা বললে যেদিন গেছি সেদিন ওদের শুটিংটা পুরো কমপ্লিট করতে হয়েছে, যে এর ভিতরে যদি ওরা কমপ্লিট না করে ক্যাসেটটা রিলিজ করতে পারবে না, ঈদের টাইম তখন। ওকে। তো সেদিন রাত্র হয়ে যায় অনেক, সেদিন শুটিং এ আমিও ছিলাম। থাকার পর হঠাৎ করে বলতেছে, ডালিয়া আমাদের একটা গানে 3টা মেয়ে দরকার, এখন একই সাইজে পাইতেছি না, কি করা যায়? যে মডেলস আর একটু মানে 19-20 আছে। ওকে। তারপর যে সিঙ্গার আমি আর সিঙ্গারের আন্টি, 3জনই এক লেভেলের করে গেছি। তো বলো যে এই গানটার সাথে এই 3জনকে মানাবে। তারপর বলো যে বা ভিতরে যা চেঞ্জ করে তৈরি হয়ে আসো। ওকে। তো তৈরি হয়ে আসি, আসার পর যখন বাহিরে আসি, ওর যে সিঙ্গার ছিল ও আবার একটা কথা বলছে যে খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে লাগার পর আরেকটা কথা বলছে যে চলো বিয়ে করি।
আমি তখন তার দিকে রাগান্বিত চোখে তাকালাম, আপনি এত বড় সাহস, আপনি এরকম কথা কেন বললেন? এই কথাটা আবার মাসুম আঙ্কেল আর হৃদয় ফলো করছে। ফলো করার পর বলছে কি বলছেন, উনি আমাকে এই কথাটা কেন বললো, আমি ওনাকে রাগ করছি। তারপর ওরাও যে ওকে রাগ করছে, তো ও আবার হাসতে হাসতে বললো যে হৃদয় ভাই আপনি এমন কেন, সুন্দর বলছি তো খারাপ কি করছি? আপনি যে মিডিয়া কালচারের কথা বলছেন সেই মিডিয়া কালচারের সাথে আমি পরিচিত না, বিকজ আমি অনেকদিন ধরে মিডিয়াতে কাজ করি, মিডিয়া আমার প্রফেশন। আপনি যে মিডিয়ার কালচারের কথা বলছেন সেটার সাথে আমার কেন জানি মনে হচ্ছে যে একটু অন্যরকম। এটা কি মিউজিক ভিডিও তৈরি করার কাজ মূলত? মিউজিক ভিডিও, বিভিন্ন গানের যে মিউজিক ভিডিও গুলো আমরা বিভিন্ন সময় দেখে থাকি, এগুলোর কাজ করতো এবং ওখানে আপনি মডেল হিসেবেও কাজ করেছেন আপনার কথা মতো। তারপর হৃদয় ওকে রাগ করে, মাসুম আঙ্কেল রাগ করে, করার পর হৃদয় আমাদের অনেকক্ষণ তাকাই ছিল, পরে বললো যাচ্ছে ঠিক আছে চলো। আর যতক্ষণ শুটিং স্পটে ছিলাম ও আমাকে ওর সাথে সাথেই রাখছে, মানে দূরে কোথাও কারোর সাথে মিশতে দেয়নি। যদি কেউ বাজে কিছু বলে, কেউ আমার সাথে কথা বলার চেষ্টা করে, ও আমার সাথেই রাখতো, ওর সাথে সাথে। পরে শুটিংটা হওয়ার পর চলে আসি। সেদিন আবার আমার আম্মু ফোন দিছে, ফোন দেওয়ার পর বাসায় আম্মু ফিরে নাই। তখন আমার খুব কষ্ট হইতেছিল, এত পরিমাণে কান্না আসতেছে যে আমি ওনাদের সামনে যে কান্নাও করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আম্মু বাসায় ফিরে নাই, বাসা থেকে আমাকে অনেক রাগারাগি করছে। এখন আমি কি করব, কার সাথে শেয়ার করব, কি করা যায়? শুটিং শেষে চলে আসি, সবাইকে নামাই দেওয়ার পর তখন 1:30 বেজে গেছে রাত। হ্যাঁ, ঢাকায় আসতে আসতে 1:30 বেজে গেছে। তো 1:30 বেজে গেলে আমি বললাম আবার আমাকে পৌঁছে দিয়ে আসেন, আমার বাসায় তো টেনশন করবো। পরে বললো যে গাড়িতে এখন ছেড়ে দিতে হবে, আর এত রাতে তো মিরপুর যাওয়া যাবে না। আপনি যাওয়া যাবে কিনা সেটা আমি জানি না, আমাকে আমার বাসায় পৌঁছে দিতে হবে। আপনি এটা কাকে বললেন? এটা হৃদয়কে বলছি এবং টিপু ভাই ছিল সাথে, টিপু ভাইকেও বলছি। টিপু ভাই মূলত কি হৃদয়ের ফ্রেন্ড, মানে একই টিমে কাজ করে? একই টিমে কাজ করে। তারপর তো বলার পর আমরা বলে ঠিক আছে পৌঁছে দিব তোমাকে, চলো। পৌঁছে দেওয়ার কথা বলে ওরা সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, সায়দাবাদের কাছাকাছি চলে গেছে, ওইখান থেকে রেস্টুরেন্টে খাবার নিয়ে বাসায় যে খাওয়া দাওয়া করছে। আর আমি গাড়িতে বসে প্রচন্ড আকারে কান্না করছি। আমার কান্না দেখে হৃদয় আমার ওর কোলের উপরে মাথা নিয়ে সান্ত্বনা দিচ্ছে, তুমি কান্না করো না, তুমি কান্না করো না। আমি বলতেছি না, আমাকে বাসায় ফিরে দিতে হবে, আমার আম্মু বাসায় নেই, আমার ভাই বোনটা কান্না করতেছে, আমাকে বাসায় ফিরে দিতে হবে, আমাকে বাসায় নিয়ে যান। পরে ও বলে যে একটু রিল্যাক্স হয়, তো কিভাবে বাসায় নিয়ে যাবো? পরে দেয়া ওদের বাসায় নিয়ে যায়, হৃদয়ের বাসায় নিয়ে যায়। তো আমার ভিতর ভয় ভীতি ছিল না, আর ওরও আমার প্রতি ওরকম দৃষ্টিভঙ্গি ছিল না, যার জন্য আমার ভয় হবে। তারপরে গেলাম, যাওয়ার পর আমি কান্না করতে করতে বাসায় যে ঘুমিয়ে গেছি, একটুখানি ঘুমিয়ে গেছি। আমাকে বলতে যে সিএনজি খুঁজে নিয়ে আসতেছি, এদিকে টিপুবে খাবারটা রেডি করছে। আমি এই ফাঁকে সবাইকে আরেকটু বলি, আপনারা ডালিয়ার গল্প শুনছেন এবং ডালিয়াকে নিয়ে ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে ডালিয়াকে বিভিন্ন প্রশ্ন এবং কমেন্টস করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। তারপর বাসায় যে আমি হালকা ঘুমিয়ে পড়ছি, পরে বলে যে এত রাতে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে। আমি অসম্ভব, এখানে থাকা যাবে না, আমার মা আমাকে পরে বাসায় ঢুকতেও দিবেন, এমনি আমার বাসায় অশান্তি হইতেছে। আমি হৃদয়ের সাথে শেয়ার করতাম আমার সমস্যাগুলো ওকে নিয়ে। বা আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছেন এটা আপনার আম্মা পছন্দ করতো না, রাইট? আমি তো এখানে কাজ করার জন্য না, আমি ওদের সাথে মিশি, এটাই আমার আম্মা পছন্দ করতো না। যে এইসব মিডিয়া লাইনের লোকজনের সাথে তুমি মিশতেছো, মিউজিক ভিডিওতে মাঝে মাঝে কাজ করো, আপনার কোনো মিউজিক ভিডিও আপনার মা দেখেছিল? এই একটাই আমি করছি, একটাই করেছিলেন শুধু? ওকে, যাই হোক। তারপর আমার আম্মার চাইতো যেন আমি শুধু আমার মামুদুলকে বিয়ে করি, তাছাড়া তার কোনো কিছু চাওয়ার ছিল না। যাই হোক, তারপরে আপনি কি করলেন? সিএনজি ম্যানেজ করা যাচ্ছিল না? সিএনজি ম্যানেজ করি এটা বলে আমাকে বাসায় নিচ্ছে। বাসায় গেছি, যাওয়ার পর আমি হালকা ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর এখন রাত্র হয়ে গেছে, কি করা যায়? আমার বাসায় ফোন দেয় ওরা ওখান থেকে। হ্যাঁ, ফোন দিয়ে বলে যে মামা ঢালিয়া তো আজকে রাত্র হয়ে গেছে, আসতে পারতেছে না, সমস্যা হবে। বলে যে রাত্র যত হোক আমার ভাগ্নিকে বাসায় দিয়ে যাও। আপনার মামা সেটা বলে? হ্যাঁ, বলছে আমার ভাগ্নিকে বাসায় দিয়ে যাও। বলে সমস্যা নাই, এখানে আমার খালাতো বোন আছে, মানে ওই সিঙ্গারের কথা বলছে যে আমার খালাতো বোন আছে, আমার খালাতো বোন রেসবি আছে, ওর বাসাও 12 নম্বর, আমার খালাও আছে, ওরাও তো যেতে পারতেছে না, তোরা একসাথে থাক, কালকে ওদেরকে দিয়ে আসবো। পরে কথা বলতে বলতে ওরা বলছে যে না মামা রাতে করে সম্ভব না, সিএনজি পাইতেছি না, যে ওকে দিয়ে আসবো, আমার খালাও তো আছে, খালাতো বোনও আছে, থাক কালকে সকালে দিয়ে যাবো, কিছু মনে করেন না। তারপর লাইন কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর আমি উঠে বলতেছি কই সিএনজি আছে না, বাসায় যাবো না? বলতেছে যে এত সিএনজি পাই নাই, আর তোমার বাসায় ফোন করে এটা বলছি। পরে আমি বলছি না, আপনি আমার বাসায় ফোন করে এটা কেন বলছেন? বলে যে কি করবো, সিএনজি পাই না, যেহেতু ওর প্রতি বিশ্বাস আছে। তো বললাম যে মামার ওর খালাতো বোন খালা আছে, সমস্যা নেই, সকালে চলে আসবো। পরে মামা একটু রাগ হয়ে বলছে ঠিক আছে সকালে চলে আইসো, যা করতেছো ঠিক না, তোমার আম্মু বাসা নেই। এটা বলাটাই স্বাভাবিক। সেদিন বাসায় ছিলাম, হালকা পাতলা খাইয়া আমি বললাম কোথায় শুবো? বলে তুমি ওই রুমে শো, আমরা দুজনে এই 2 পাশের রুমে সেই রুমে শুবো। তো আমি যে ওই রুমে শুয়ে গেছি, শুয়ে থাকার পর ঘুমাইয়াও গেছি। তো মাঝরাতে ওই রুমে ঢুকছে, আমি যে রুমে শুয়ে ওই রুমে ঢুকছে, ঢুকার পর আমার পাশে বসে রয়েছে, যাওয়ার পর ফার্স্ট আমার গায়ে টাচ করে,
টাচ করার পর আমি লাভ দিয়ে উঠে গেছি যে ও এখানে বসে রয়েছে, এখানে আসছে, কেন আসছে, আবার সে কান্নাকাটি করতো, তখন আমার সাথে রিলেশন জড়াইতে চাচ্ছিল। তো আমি তোকে অনেকবার বাধা দেই, বাধা দেওয়ার পরও আমার সাথে রিলেশনটা করে ফেলে। ফিজিক্যাল রিলেশন করার পর ও আমার হাতে পায়ে ধরে মাপ চায়, মাপ চাওয়ার পর বলে যে আমি সরি, আমি অন্যায় করে ফেলছি, আমি তোমাকে বিয়ে করব, 1 সপ্তাহ কষ্ট নিও না, রাগ করো না। আপনি আপনি কি রাজি হয়েছিলেন বিয়ে করার ব্যাপারে? আপনি একটু আমি বলি, ফিজিক্যাল রিলেশন করে ফেলেছি ওটা ও বলেছে, করেছে, করার পরে আপনার কষ্টটা দূর করার জন্য বলেছে যে তুমি কোনো কষ্ট নিও না, আমি তোমাকে বিয়ে করে ফেলবো 1 সপ্তাহের মধ্যে। বিয়ের ব্যাপারটা কি আপনার মাথায় আগে কাজ করতো যে আপনি হৃদয়কে বিয়ে করবেন? ও এটা আমার মাথায় কখনোই কাজ করতো। কাজ যদি না করে থাকে তাহলে সান্ত্বনা দিয়ে আপনার কি কোনো কাজ করেছিল? আপনার মন শান্ত হয়েছিল? মন শান্ত হয়নি। আপনি তো ইচ্ছে করলে শাউট করতে পারতেন, ওই পাশের রুমে তো টিপু ছিল, তো আপনি শাউট করেননি কেন? আপনি তো বাধা দিতে পারতেন। ওকে বাধা দিচ্ছি, টিপু ভাই ও যা বলতো তাই শুনতো। টিপু জানতো ব্যাপারটা যেটা হতে যাচ্ছে? হ্যাঁ, টিপু ওর পাশ থেকে অবশ্যই উঠে আসতো, তো অবশ্যই জানতো, আর পরের দিন তো জানতে পারছে না। পরের দিনের প্রশ্ন আমি পরে আসতে যাই, চাই। টিপু ভাইয়ের পাশ থেকে আসছে, সে তো জানতো। আপনি গেস করছেন কেন? আপনি একটা বলতেন, শাউট করতেন, আর সেই সময় আপনি যে এর কথা বলছেন যখন একটা মেয়ে ছিল, আদৌ তো ওখানে ছিল না, ছিল কি? আদৌ কেউ ছিল না, আমরা ছিল না। তিনজন ছাড়া কেউ ছিল না। তাহলে আপনি ইচ্ছে করলে শাউট করতে পারতেন। করেও লাভ নাই, অনেকজনই মিউজিক দিয়ে দিচ্ছে। তারপর টিপু ভাই ওর সঙ্গী ছিল, কারণ এই বিষয়ে উনি আমাকে কোনো হেল্প করতো না। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। আপনি যদি শাউটও করতেন তাহলে হয়তো বা আপনি আরো বেশি বিপদে পড়তেন। যাই হোক, তারপর? আর ফ্যামিলি থেকে আমাকে এভাবে অত্যাচার করে, চাপ দেয়, তাও আমি কিছু বলি নাই। তারপরে টিপু ভাই আমাকে আবার ডেকে নিয়ে বলতেছে, ডালিয়া, হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসছে। কিরকম পরিবর্তন? দেখো, আগে কাজকর্ম করতো না, সারাদিন ঘরে ঘুমাই থাকতো, কিরকম ধূমপান করতো, মানে অ্যাবনর্মাল হয়ে গেছে। তুমি আসার পর ও স্বাভাবিক হয়ে গেছে, কাজকর্ম সুন্দর মতো করতেছে, মানে ভালো হয়ে গেছে অনেকটাই। তো ও তোমাকে বিয়ে করতে চায়, আর ও তোমাকে পছন্দ করে, আর ওর ফ্যামিলি তোমার মতো একটা মেয়ে চায়। তো তুমি ওর কাছে থাইকা যাও, তুমি যাইও না। কত সালের ঘটনা এটা? এটা ওই 2010-এর অক্টোবরের ঘটনা। ওকে, তারপর? আমি ওনার কথাগুলো শুনলাম, শোনার পর বললাম ঠিক আছে, দেখি কি করা যায়। আমি আমার বাসায় তারপরে বলি নাই যে হৃদয়ের সাথে আমার রিলেশন বা ওকে আমি চাই, বাবা আমাকে এটা বলছে। আমি আমার বাসায় কখনো বলি নাই, কিন্তু আমার মা ওকে দিয়ে মাইন্ড করতো, সন্দেহটা করতো। তারপর সেদিন তো আমি বাসায় চলে যাই। বাসায় চলে গেলে, বাসায় চলে যাওয়ার পর আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই? হ্যাঁ করছে। কি ছিল? বাসায় কেন আসছি, কি দরকার ছিল আসার? আমি তাদের অবাধ্য হয়ে গেছি, আমার মা হারাই গেছে, তাকে খুঁজে না দিতে হবে, এই কথাগুলো বলছে আমাকে। মা আসলে কোথায় ছিল? মা আসলে কোথায় গেছে সে কিছু বলে যায়নি। সে তার যে সেলফোনটা নিছে সেটা অফ করে রাখছে, প্লাস আরেকজনের কাছে দিয়ে দিছে। আপনি কি পরে জানতে পারছিলেন যে বাসায়? হ্যাঁ, আমি ওই নাম্বারটা একাধিকবার ট্রাই করছি, তার নাম্বারটা বন্ধ ছিল। আর অন্য একটা মহিলা ধরে বলতো যে দেখে এই নাম্বারটা আমি একজনের কাছে কিনে রাখছি, ওনার কাছে টাকা ছিল না, আমার কাছে বিক্রি করে দিচ্ছে। আসলে আদৌ আমি জানতে পারিনি সে কোথায় ছিল। মাঝখানে জানছি যে সে নাকি কবিরাজ দেখাইতে আমাদের এদিকে যাবে, কিন্তু সে নাকি ধ্যানে পড়ে যশোর চলে গেছে। মানে সে যে যশোর কবিরাজ সে কেন দেখাবে? তার শারীরিক সমস্যা, এই জন্য। ওকে, দিস আর দা মানে স্টোরি, এগুলো হচ্ছে গল্প। এই গল্পটাকে আপনি কিভাবে কোন দিক থেকে অ্যানালাইসিস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বারবারই বলছি যে গল্পটাকে আপনি কিভাবে নিচ্ছেন, আপনি গল্পের পিছনে কোনো সন্দেহ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ও জায়গাটা থেকে যেটা মূল্যায়ন করছে, যেভাবে দেখছে, সেভাবেই আমরা ওকে বলার সুযোগ দিচ্ছি। ঠিক আছে, তারপরে আপনাকে এ ধরনের সমালোচনা ফেস করতে হলো। তারপর হৃদয়ের সাথে আমি সবকিছু শেয়ার করতাম, আমার প্রবলেম গুলো যা যা হইতো, আমাকে সান্ত্বনা দিত। পরে ও আম্মুকে খোঁজার জন্য অনেক চেষ্টা করে, চেষ্টা করার পর এক পর্যায়ে আম্মুর খবরটা পাই। তারপর হৃদয়ের বার্থডে আসে। বার্থডে আসলে সেখানে যাই, সকালবেলা যাই, যা ওকে উইশ করতে। যাওয়ার পর বেশিক্ষণ ছিলাম না, 20 মিনিট থাকার পর মাসুম সবাই আসছে, বের হয়ে চলে আসি। আসার পর ওর যে গুরু, ওনার অফিসে যায়, ওখান থেকে কথাবার্তা বলার পর আমি আবার 11টার ভিতরে বাসায় চলে আসি। ওকে, আমি একটু জানতে চাই যে হৃদয় তো এই বাসাটা নিজে ভাড়া নিয়ে থাকতো? হ্যাঁ, নিজেই ভাড়া নিয়ে থাকতো। এই যে শারীরিক সম্পর্ক, এটা হওয়ার পরে আপনি যতবার তার কাছে গিয়েছেন আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ, ততবার হইতো না। ওকে, ঠিক আছে, তারপর সেদিন চলে আসি। সেদিনও আমাকে একটু দুর্বল বেশি হয়ে যায়। তারপর বাসায় আসার পর আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর কথা বলে বাসায় পৌঁছেছে কিনা এগুলা, এভাবে সম্পর্ক আগাইতে থাকে। এখন ওরা যে বাসাটায় থাকতো, ওই বাসাটা ছেড়ে দিচ্ছে। এখন ওদের মূল সমস্যা বউ দরকার বাসার জন্য। ওরা মনে মনে প্ল্যান করে রাখছে যে আমাকে বউ সাজে বাসা নিবে, মানে ব্যাচেলরদেরকে দিচ্ছে না বাসা। এই যে সমস্যা। আর আমিও এটা চাই যে ওরা বউ সাজায় রাখবে আমাকে। তা আমি সেদিন মালিবাগে অফিসে কাজ, বললো যে ডালিয়া বাসা পাল্টাবো, বুঝবাস করতে পারতেছেন, একটু হেল্প করে দিয়ে যাও। সবাই আসছে, আসলে সবাই আসছে। আসার পর আমি গেলাম, ঠিক আছে আমি আসতে পারি, আমাকে এই টাইমের ভিতরে আমার বাসায় ব্যাক করতে হবে। যে ঠিক আছে আসো। আসলাম, ওদের বাসা সবকিছু বুঝগাছ করলাম। ওর বড় ভাই আসছে, ওর মেজো ভাই আসছে, বাসায় সবাই আসছে, কথা বললো। ওর বড় ভাই সম্ভবত সেদিন দেশের বাইরে থেকে আসছে।
আসার পর দেখে জিজ্ঞাসা করছে কে এটা, বলছে যে টিপু ভাইয়ের খালাতো বোন। তো রান্না বাড়া করলাম, বড় ভাই চলে গেছে, মেজো ভাই, আমি, টিপু ভাই, হৃদয়, আমরা 4 জন একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর মেজো ভাই চলে গেছে, সবাই চলে গেছে, আমি একা বাসায়। তখন 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে, ওরা আসতেছে না। আমি ফোন করে বলছি তাড়াতাড়ি আসেন, আমার যেতে হবে। বলছে হ্যাঁ তুমি বসো, আমরা সিএনজিটা নিয়ে আসতেছি, তারপর তুমি চলে যাও। তারপর ওদের ফোন অফ করে দিচ্ছে, আর লাইনে ঢুকতে পারতেছি না। আমি একা বাসায় আসতে রাত্রে 11টায়। তো সেদিনও ওরা আর আমাকে বাসায় আসতে দেয়নি, ওখানেই রেখে দিয়েছে। ওখানেই রেখে দিচ্ছে। আপনার আম্মা তখন বাসায় ছিল? আমার আম্মা সে তখন বাসায় ছিল। সেদিন ঘটনাটা ওরা অন্যরকম করছে, সাজেছে যে টিপু ভাই আমি তো দাঁড়িয়ে বিয়েই করবো, তো ওর বাসায় বলে দেন যে ও আমার বউ। এটা ওরা, হ্যাঁ, আমি তখন ওদের সামনে ছিলাম না, আমি রুমে বসে বসে আবারও সেই কান্না করতেছি, একই অবস্থা। তো আমার আম্মাকে ফোন করে বলছে, বলে দেওয়ার পর আমার বলতেছে অসম্ভব, এটা আমার মেয়ের মুখ থেকে শুনতে চাই। ওর যত ভয় পড়ছে, তো আমার আম্মা আরো কান্না করতেছে, আমাকে দেয় নেই, আমাকে দেবো, আমি কান্না করতেছি, আমি তো ওদের কোনো কথা শুনি নেই। পরের দিন বাসা পাল্টায়, নভেম্বরের 1 তারিখে ওরা বাসা পায় নাই। বাসা না পাওয়ার পর খুঁজতে খুঁজতে পাশে একটা বাসা আবার পেয়ে গেছে। আপনি রাতের বেলা থাকলেন ওখানে? হ্যাঁ, ওখানে ছিলাম। আপনি আপনার মার সাথে কথা বলেননি সে রাতে? সে সাথে আমার সাথে আমার কথা বলা হয়নি। আপনি চেষ্টাও করেননি? চেষ্টা করি না, আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, ওরা আমাকে কথা বলায়নি। তো আপনি বলেননি যে তুমি যে কাজটা করছো সেটা ভুল করছো, অন্যায় করছো? হ্যাঁ, আমি তাদের বলছি যে আপনারা কি বললো যে আমার মা মাইনে গেল, পরে বললো যে বলে দিচ্ছি যে হৃদয় তোমাকে বিয়ে করছে, তুমি হৃদয়ের বউ, তুমি যেতে পারবে না। তখন আমি তাদের প্রতি বলছি যে এটা আপনারা কেন করছেন, আমি ওকে কেন বিয়ে করছি বা ওকে আমি বিয়ে করবো কখনো বলছি, এই কাজটা কেন করতে গেছেন, আমার মা কে কথা কেন বলছে আমার পারমিশন ছাড়া? ওই যত তোমাকে বিয়ে করবি, তাহলে সমস্যাটা কি? আমাকে বিয়ে তো করে নাই, তাহলে আপনারা বলছেন কেন? তাকে যেটা বলার বলে ফেলছেন না, যেটা বলছেন বলার ফেলছেন, এটা তো হইব না। পরে দিয়া আর চিলাপালা করছি, পরে বসে রয়েছি, পরে বলতে বাসাটা পাল্টাই তোমাকে বিয়ে করবো। হৃদয় কি বললো? হৃদয় একই কথা, দুজনেরই একই কথা। পরে বাসা পাইলো, বাসা পাওয়ার পর ওই বাসায় বউ ছাড়া তো আর উঠা যাবে না। দাঁড়ান, আপনি তো তারপরে বাসায় ফিরে গিয়েছেন না? আপনার মা কি করেছিল আপনার সাথে? সেদিন তো বাসায় যাইনি। তার পরের দিন তো গিয়েছেন? পরের দিনও যাইনি। আপনি আসলে কতদিন পরে বাসায় গিয়েছিলেন তার? মানে নভেম্বরের আগের দিন, 1 তারিখ 1 নভেম্বরের আগের দিন ওর বাসায় আসি, তো সেদিন আমি বাসায় যাইনি। ওকে। তারপরের দিন আমার বাসায় যাওয়ার কথা সকালে, তো ওরা সকালে উঠে নাস্তা টাস্তা করার পর ওরা বলতেছে যে বাসা একটা পেয়ে গেছি। ওরা ছোট ভাই ফোন দিয়েছে, ভাইয়া তো একটা বাসা পেয়ে গেছি কাছে, ঠিক আছে। তো ওই বাসায় উঠছি, ওই বাসায় বাড়ি এলাকাটাকে বললো যে ইনি আমার ওয়াইফ, আর এই আমার বড় ভাই, এই আমি, আমরা 3 জন থাকবো। তারপর সন্ধ্যার সময় ঘর গোছানো শেষ, খাওয়া দাওয়া হইলো সবার সাথে। তো এখন তো বাসায় যাবো, তো সেদিন বাসায় যাই সন্ধ্যার সময়। তারপর কি হলো? বাসায় আসি, আসার পর আমার আম্মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক বকাঝকা করে, যে মানে অভিশাপ যাকে বলে, একটা অভিশাপ দেওয়া শুরু করলো। আপনি নিশ্চয়ই আপনার মার সাথেও অনেক খারাপ বিহেভ করতেন, কারণ এতটা সাহসী তো হওয়া আপনার বয়স থেকে সম্ভব না। আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি মা চাচ্ছে না, পরিবার চাচ্ছে না, তারপরও, এবং যে ছেলেটা আপনাকে এখনো বিয়ে করেনি তার সাথে আপনি প্রায় 2 রাত থাকলেন, এটা তো অত্যন্ত সাহসী একটা ব্যাপার। মার সাথে এই বিষয়ে কখনো খারাপ ব্যবহার করতাম না। যখনই মামাতো ভাইয়ের সাথে বিয়ের কথাটা বলতো তখনই রেগে যেতাম। তাছাড়া আমার কোনো কাজের জন্য যদি রাগ করতো, আমি আম্মুর সাথে রাগ করতাম না, উল্টা পাল্টা বলতাম না, চুপ করে থাকতাম। আম্মু যখন আমার অভিশাপ দিতে শুরু করলো, এক পর্যায়ে কান্নাকাটি শুরু করলো, তখন আমি মায়ের বললাম যে মা, ওরা যেটা বলছে এটা ভুল তথ্য দিছে তোমারে, এবং আমি তোমার সাথে কথা বলতে চাইছি, তুমি আমার কথাটা শুনলা না, আর আমি তোমাকে কিছু বলতেও পারি না, লাইনটা কেটে দিলা, তাহলে আমি তোমাকে কিভাবে বুঝাবো? ওরা যেটা বলছে ভুল, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না, অন্যায় করে ফেলে তোমার কাছে আমি স্বীকার করি, আর কারোর কাছে যদি স্বীকার না করি, আমি তোমার কাছে তো স্বীকার করি। মা, তুমি আমার কথাটা বিশ্বাস করো, ওরা যেটা বলছে এটা ভুল বলছে, আর আমি যা করছি বাসা বসে করে সবই দুষ্টামি, কেন তুমি ওদের কথা বিশ্বাস করো, আমার কথাটা কেন শুনলা না? তারপরে বলছে না, তোর কথা আমি বিশ্বাস করি না। তো আমার মেজো মামাকে ডাকে, মামা আসে, মামার সাথে আমি খুব ফ্রেন্ডলি কথা বলি। পরে মামা আমাকে বললো যে মা, আপনি বলেন আপনার কি সমস্যা, আপনি কেন এই কাজটা করছেন? আমি সত্যি কথা বলতেছি মামা, ওর সাথে আমার বিয়ে হয় নাই, ওর সাথে আমার কোনো লাভ সম্পর্ক নাই, যেটা বলছে ওরা ভুল তথ্য দিচ্ছে। আমি মার সাথে কথা বলতে চাইছি কিন্তু কথা বলতে পারিনি, মা আমার কথা বিশ্বাস করতেছে না। মামা, আমি কি করবো এখন? বলার পর মামা চলে যায়, ঠিক আছে আপনি যেহেতু বলছেন আপনার কথাটা মাইনে নিলাম, এরকম কিছু করেন না। আমি বললাম যে মামা, আমি এরকম কিছু করি নাই, আর ইনশাল্লাহ করবো না, তবে হ্যাঁ আমার প্রতি মানসিক চাপটা দিতে না করেন আপনার বোনকে। আপনার বোন আমার সাথে যেটা করতেছে এটা পরিপূর্ণ মানসিক চাপ, যে আপনার ভাইতিজার জন্য আমাকে সে মারা ফেলবে, আমার খাবার টেনে নিয়ে যাবে, ঘরে দরজা আটকে বাইরে দাঁড়া করে রাখে, সারা রাত ছাদ দাঁড়ায় থাকতে হয়, এগুলা কেন করে আপনার বোন? এটা তো সে খুব করে। আর তখন আমার খরচপাতি লাগতো, এগুলো আম্মা আমাকে দিত না। প্রায় সময় মালিবা খাইতে আসতাম, অফিসে হাইতে আসতাম এই মামাতো ভাইয়ের কারণে। তো আম্মা যখন আমাকে টাকা পয়সা দিত না, রাগ করতো, আমি যেটা পেতাম তত দিয়েই দিতাম। তারপর কিছু বলতাম না, চুপচাপ বাসা থেকে বের হয়ে চলে আসতাম।
হৃদয়কেও বলতাম যে হৃদয় আমার সাথে এরকম হইতেছে, তোমরা এটা কাজ ঠিক করো নাই, বলো কেন এরকম করলা। পরে বললো আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি, আমি তোমাদের বাসায় আসবো। তারপরের দিন ও আবার আমাদের বাসায় আসে। বাসায় আসার পর আমার মা ওর সাথে কথা বলে না, আইসা আমুর সাথে হাত পা ধরে মাপ টাপ চাইছে, কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পর বলছে যে আমি তোকে ছাড়া বাঁচবো না, ওকে আমার চাই, আপনার দুটো পায়ে ধরে আমি চাই, ওকে আমাকে দেন, আমি ওকে কখনো কষ্ট দিব না। হৃদয় এটা বলেছে? হ্যাঁ, হৃদয় এই কথাটা বলছে। শুনো, আমার মেয়েটাকে তো আমি জন্ম দিছি, ও আমাকে জন্ম দেয়নি। আর তুমি যে জায়গায় থাকো, আমার মতো একটা নির্মমৃত্যু ঘরে নিয়ে তুমি নিয়ে সংসার করবে, এটা তো আমি বিশ্বাস করি না। আর তোমরা যে বাস্তবে যাবার, আমি বাস্তব থেকে আসছি, মানে আমার আব্বা উচ্চ ফ্যামিলি ছিল। তারপর ওর বাবাই যে কিনা আমাকে কখনো চুনিতে পান খসতে দেয় নাই, এত কেয়ার করে রাখছে, সেই যখন চলে গেছে আর তুমি তো সে জায়গায় কিছুই না। আপনার বাবাও কি মিডিয়াতে কাজ করতো? আমার বাবা মিডিয়ায় কাজ করতো না, আমার বাবা ব্যবসা করতো, ইন্ডিয়ায় ব্যবসা করতো। ওকে। তারপর ওর বাবাই যেহেতু চলে গেছে আমাকে ছাইরা, তুমি কি করবা? না, আপনাকে আমি কথা দিতেছি, আমি কখনো ওকে কষ্ট দেব না, ওকে আমার চাই, আমি আপনার পা দুটা ধরে মাপ চাই, এগুলো বলছে। বলার পর আম্মা তারপর সম্মতি হয়নি, তারপর বলতে ঠিক আছে যাও। তখন আর কি আমরা লাক সাইডে চলে আসছি। ওকে। আসার পর ফোনে কথা হয়, ও আমাকে প্রায় রাতে গান শোনাইতো, এসএমএস করতো, অনেক কথা বলতো, কিন্তু ওইভাবে আমি সিরিয়াসলি কখনো যাইনি, নর্মালি রাখতাম। আমার বিশ্বাস ও জুথির কাছে ফিরে যাবে, ওর গার্লফ্রেন্ডের কাছে ফিরে যাবে। আমার সাথে মানে ওর ওয়াইফ, তখন তো বউ বলে না, ডিভোর্স দিয়ে দিছে যেন বউ বলে না, জুথির কাছে চলে যাবে। আমার বিশ্বাস আছে এটা। আমার সাথে যা করতেছে ফান, বলতেছে যে জ্যোতিকে আমার আর দরকার নেই, ও যেহেতু চলে গেছে, তুমি আমার লাইফে থাকবা। আমি যেসব ফালতু কথা রাখা বাস্তবে ফিরে আসেন, বুঝছেন, বাস্তবটা অনেক কঠিন। ও জানতো যে আমার আগে একটা বিয়ে হয়েছে, ওকে আমি এটা প্রথম দিনে বলে দিচ্ছি। আর একদিন বলতেছিল, ডালিয়া তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কেন? কই তুমি আমাকে কখনো শাসন করো না, কখনো বলো না এটা করো সেটা করো, কখনোই তো বলো না। আমি কেন এগুলো করা কি খুব দরকার? আপনার এগুলো করার জন্য তো একজন আছি, কারণ আমার একজন আছে, সেটা তো চলে গেছে। আমার যে কোনো একজনকে চাই, আর তুমি হলেই চলবো, কে আমার লাগবে না। তো দেখো, একদিন এমন একটা দিন আসবে, আজকে আমি তোমাকে যে কথাগুলো বলতেছি, যে কেয়ারটা করতেছি, এই কাজগুলো তুমি করবো। আমাকে শাসন করতে ইচ্ছা করবে, আমার এটা সেটা করো না এগুলো বলতে ইচ্ছা করবে, কাছে থাকতে ইচ্ছা করবে, কিন্তু সেদিন দেখবো আমি তোমার কাছে নেই। এগুলো বলতো আপনাকে? এগুলো সেদিন ও বলছে। তখন আমি তখন হাসতেছি, তো বলে হাইশো না ডালিয়া, দেখো আমার কথাগুলা সত্যি, তুমি একদিন এগুলো মনে করবা। তারপর আচ্ছা ঠিক আছে যান, সেদিন আসুক, দেখা যাবে। কথা শেষ। পরে আমি বলে এখন ফোন রেখে অফিসে যাবো। ওর একটা মানে অভ্যাস ছিল, যার সাথে ফ্রি তো তাকে ও বউ বলতো। মানে যার সাথে ফ্রি তো তাকেই বউ বলতো। মানে এরকম হয়ে গেছে। মাঝে মাঝে এসে আমি এটা বুঝতে পারলাম যে এইটা কি অবস্থা, সবাই কি ওর বউ নাকি? মানে আমি এগুলো দুষ্টামি করে বলি, তোর খালাতো বোন আসবে বাসায়, তখন ও বেকার, হৃদয় বেকার, কোনো কাজকর্ম করে না, কাজকর্ম নাই। তো আমাকে বলতেছে যে ডালিয়া, আমার খালাতো বোন আসবে, এখন আমাকে ওকে যে রিসিভ করতে হবে। কোথা থেকে? বলে যে কাউরাকান্দি থেকে। তার সুখ নিয়ে আসে, সমস্যাটা কোথায়? না আমার বাসায় আমি একা থাকি, ওকে এনে রাখা যাবে না, বাড়িওয়ালা দেখলে সমস্যা করবে, বাড়িওয়ালা তো জানে আমি তোমাকে নিয়ে থেকে, আর তোমার অনুপস্থিতি একটা মেয়ে থাকবে, সেটা কিরকম না? আম্মাও নাই, ভাইয়াও নাই, তুমি আসতে হবে। আমি আসতে পারবো না, আমার কাজের ক্ষতি হবে, আর আমি যদি এখন তোমার সাথে যাই, আমি আর কোনোদিনও বাসায় উঠতে পারবো না। সেটা যাই হোক, তুমি আসো। না, এখন আমি আসতে পারবো না। পরে বলে যে আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? 2000 টাকা লাগবে। 2000 টাকা এখন তো আমার কাছে টাকা নেই, একটু ম্যানেজ করে দাও। এর আগে ওকে আমি আবার 1000 টাকা দিছিলাম। পরে ঠিক আছে আমি ম্যানেজ করে দিতেছি। কিভাবে দেবো? এবার যে আমাকে এসে পরিবহনে পাঠিয়ে দিতে বলছে। তো আমি টাকাটা 10 নম্বর থেকে এসে পরিবহনে পাঠিয়ে দিই। তো পাঠিয়ে দিলে ও সেই দিন সকালে চলে যায় ওর খালাতো বোনকে আনতে, নাইটের গাড়ি তো আবার ফিরে আসে। তো সারা রাত্রি আমার সাথে ফোনে কথা বলতে গেছে। তারপরে বলে যে সকালবেলা তুমি আইসো। তো খালাতো বোন আসতে পর বাসায় গেছি, যাওয়ার পর বাসা থেকে আমি নাস্তাও নিয়ে গেছি। আর ওর সাথে রিলেশন গভীর হওয়ার পর আমি সবসময় বাসা থেকে নাস্তাটা বানাই সকাল 7টার ভিতরে ওর বাসায় নিয়ে আসতাম, মিরপুর থেকে। হ্যাঁ, প্রায় দিনই ও খাইতে চাইলে আমি আমার অফিস কাজ শেষ করে 7টার ভিতরে যেভাবে হোক নাস্তাটা তৈরি করে আমি রামপুর আইন ওকে দিয়ে যেতাম। সেদিন আসি, নাস্তা বানাই নিয়ে আসি, আনার পর খাওয়া দাওয়া করে তারপর আমি এবার বলি এবার আমি চলে যাই। তো সিনিকদা, ওর খালাতো বোনের নাম, সিনিকদার সাথে কথা হলো, ওর সাথে কথা হলো, অনেক গল্প গুজব করলাম, অনেকটা ফ্রি হয়ে গেলাম। এখন সিনিকদার আমাকে বলতেছে যে লেপু তুমি যাইও না। আমি বললাম না সিনিকদা, আমি থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে। বলে যে না তুমি থাকো, আমি এখানে একা একা থাকবো না, আমার ভয় করতেছে। কিসের ভয়? তুমি তোমার ভাইয়ের বাসায় আসছো, আর আমি এখানে থাকতে পারবো না, আমার বাসায় যেতে হবে। আর হৃদয় বলতেছে যে না তুমি এখানে থাকো, যাইও না। আমি শোনেন, আমি যদি এখানে থাকি তাহলে আজকে আমার বাসা থেকে শেষ আসা, আজকের পর কোনোদিন আমি আমার বাসায় উঠতে পারবো না। বলো যে না তোমার বাসায় উঠতেও হবে না। আমি উঠতে হবে না, এটা তো মুখে বললে হবে না, আমার ফ্যামিলিতে আমি অনেক কষ্ট করে আসি, আর আমি আসতে পারবো না।
পরে বলে যে না তুমি যেতে পারবে না। পরে ওরা দুজন অনেক জোর জবরদস্তি করলো, করার পর আম্মুরে বলছি, আম্মু তো তখন যেন আমাদের বিয়ে হয়ে গেছে। তারপর থাকি 15 দিন ওর বাসায়। টানা 15 দিন? 15 দিন মাঝে মধ্যে একটু বাসায় আসতাম। আসার পর একদিন বলে দিচ্ছি যে ওকে আমি একেবারে নিয়ে আসছি। এটা আমার আম্মুকে বলে দেয়। মানে কি আপনার মাকে তখন আপনি বললেন যে আপনারা বিয়ে করে ফেলছেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করে ফেলছেন, কিন্তু ও আগে বিয়ে করি করে না। তারপর চাকরি বাকরি নাই, বলতেছে দেখো আমার হাত ঘাট টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, টানাটানি অবস্থা, একটা কিছু করতে গেলে তার এইভাবে করা যায় না। তো আমি ওর সমস্যাগুলো সামনের সাথে থেকে দেখতেছি, তো এই জন্য কিছু বলি না। আর আমি টুকটাক মার্কেটিং এ যতটুকু করি কাজ করি, এর ভিতর আমার মার্কেটিং এর যতগুলো ফোন আসতো ওগুলা সহ্য করতো না। একটা 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 করে সবগুলো মানে কাট করে দিল। কারোর সাথে এখন আর কথা হয় না, কাজও করা হয় না। তারপরও মার সাথে যোগাযোগ রাখি, হালকা পাতলা কাজ করি যতটুকু সম্ভব। এরকম করে ভালোই চলতেছিলাম। মানে নুনান্তে পান্তা করে অবস্থা হলো, আমরা খুব ভালোই ছিলাম, অনেক সুন্দরভাবে জীবন কাটতেছিল, প্রত্যেকটা মুহূর্তে ভালো ছিলাম। ও বাসায় থাকতো, সারাদিন বাইরে যেত না, কাজকর্ম যা ছিল ফোনে ফোনে করতো। করার পর আমিও সারাদিন বাসায় থাকতাম, মোবাইলে আমার কাজকর্ম খবর নিতাম, যদি কিছু করা লাগতো ওগুলো করে দিতাম। তারপর 15 দিন পর স্নিগ্ধা চলে যাবে, স্নিগ্ধাকে গাড়িতে উঠে দিয়ে আসতে আমি চাই। স্নিগ্ধার বয়স কত ছিল? স্নিগ্ধার বয়স তখনই ছিল 22 বছরের একটা মেয়েকে নিয়ে খালাতো বোন, সে একই বাসায় থাকছে, আপনার কোনো সন্দেহ হতো না? না, ওরকম কোন সম্পর্ক ওদের ভিতর নাই। ওকে বিবাহিত ছিল? স্নিগ্ধা বিবাহিত না। কেন এসেছিল এখানে? বাসা থেকে রাগ করে আসছে। ওকে, দেন? তারপর অনেক মজা করতাম, এর ভিতরে ওর ওয়াইফ জুথির সাথেও বেশ কিছু কথা হয়েছে, হৃদয়ের সাথে কথা হইতো, প্রায় কথা হইতো। এগুলো আপনার সাথে শেয়ার করতো? হ্যাঁ, আমার সামনেই কথা বলতো। কি বলতো? কেমন কথা, কেমন আছো, কি করতেছো, ভালো আছো কিনা, এসব, পড়াশোনা কেমন চলতেছে। আপনি বাধা দিতেন না? তেমন কথা বলতো না, মাঝে মাঝে বলতাম, আবার বলতো যে থাক সমস্যা নেই। আপনার মার্কেটিং এর ক্লায়েন্টদেরকে সহ্য করতে পারতেছে না, আবার সে পুরনো অতীতের খোঁজ খবর সে নিচ্ছে, আপনি সেটা সহ্য করতেন? আমাকে সহ্য করতে হইতো। কেন আপনাকে সহ্য করতে হবে? আপনি তাকে বিয়েও করেননি এখন পর্যন্ত। আমি হালকা কথা বলতাম, বললে সে ওই হয়ে যেত, কানাকাটি করতো, নিজের প্রতি নিজে অত্যাচার করতো। তা বলতো ঠিক আছে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। মাঝে মাঝে নিজে ওকে অ্যাভয়েড করতো, এজন্য কিছু বলতাম না, থাক। পরে একদিন রাত্রে বলতেছে যে তুমি আমার কাছে আসবো না, ফোন দাও কেন, আমি তো বিয়ে করছি। তো তুমি তাই নাকি, তোমার বউ কোথায়? তো স্নিগ্ধাকে দিচ্ছে। তো স্নিগ্ধাকে জুথি বললো যে ভালো করে দেখো, ওর খেয়াল রেখো, ওর যেন কষ্ট হয় না, এসব কথা জুথি স্নিগ্ধাকে বলছে। পরে বললো যে ঠিক আছে, তুমি তো পাশে নাই, তা তোমার এটা খবর নেওয়ার দরকার নাই, আমারটা আমি কিভাবে করবো সেটা আমি বুঝে নেবো। তারপর জুথি ফোনটা কেটে দিচ্ছে। জুথি কি করতো? জুথিকে তো বিয়ে করে ফেলেছে ওখানে গিয়ে। জুথি বিয়ে করে নাই, জুথি এমনি পড়াশোনা করতো। ডিভোর্স দিয়ে দিয়েছে ওকে? ডিভোর্স দিয়েছে। কেন দিয়েছে সে খবরটা আপনি নেননি কখনো? জানার চেষ্টা করতে কি ছিল কারণটা? এটা তো ওদের পার্সোনাল লাইফ, বলাটা ঠিক হবে কিনা। তারপর ওয়াই নট? আপনি আপনার জায়গা থেকে যেটা বলছেন সেটা আপনার পার্সোনাল লাইফের সাথে জড়িত। জুথি হৃদয়ের জীবনে আসছে, সেটা হচ্ছে গিয়ে যে জুথির যে আগে বয়ফ্রেন্ড ছিল, তার সাথে রিলেশন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ছিল। তো ওর ওই বয়ফ্রেন্ড একটু খারাপ বিহেভ করতো, গালাগাল এটা সেটা করতো। তখন জিত করে হৃদয়ের সাথে জড়ায় যায়, আর জড়াতে যে রিয়েল সম্পর্ক হয়ে যায়, বিয়ে করে ফেলে, জিত করে বিয়ে করে ফেলে। তারপরে আবার ও সে ওর পুরনো বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক জড়ায়, আর এটা হৃদয় বাধা দিত। হৃদয় ওর সাথে অনেক খারাপ ব্যবহার করতো, এটা জুথি আমাকে নিজে বলছে। প্রত্যেকটা মুহূর্তে বলতো যে তুই আমাকে ডিভোর্স দিবি, এই মুহূর্তে ডিভোর্স দিবি, এগুলো বলতো। পরে একসময় আমি জিত করে ওকে বৃষ্টিতে ভিজে কষ্ট করে নিজের গলার চেন বিক্রি করে আমি ওকে ডিভোর্স দিচ্ছি। এই কথাটা জুথি আমাকে বলছে। ওকে, জটিল সমীকরণে আমরা ঘুরপাক খাচ্ছি। আপনি তারপরে কি করতেন এর সাথে, আপনি সেটা বলেন। তারপর হৃদয় এগুলো অ্যাভয়েড করতো, পরে আস্তে আস্তে কাজ একটু কাজ করার জন্য অনেক চেষ্টা করতো। তারপর যে যখন স্নিগ্ধাকে আমি গাড়িতে উঠে দিয়ে আসতে আমি যাই, হৃদয় বাসায় ঘুমিয়ে থাকে, ও আর যায় না। আমার বাসায় একটু কাজ ছিল, অফিসের কাজ ছিল। তারপরে ঠিক আছে, ওই মহানগর নাট্যমঞ্চে আমি যাবো, তো পাশেই তো বাস কাউন্টার, আমি স্নিগ্ধাকে উঠে দিব, উঠে দিয়া আমি চলে আসবো। তখন আমি স্নিগ্ধাকে গাড়িতে উঠে দিয়া মহানগর নাট্যমঞ্চে চলে আসি। আসার পর ওইখানে তো লাইন দিয়ে ঢুকতে হয়, আমি সাইডে দাঁড়িয়ে থেকে থাকার পর কিছুক্ষণ পর আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। কেন? শারীরিক দুর্বল ছিল অনেক। তো শরীর দুর্বল থাকা অবস্থায় পড়ে গেলে আমার সাথে আপনজন কেউই ছিল না, আর আমার যারা কলিগ ছিল সবাই ওইখানে আছে, কিন্তু সবাই একটু দূরে দূরে। তখন 2টা ফোন ছিল সাথে, থাকার পর যারা ছিল তাদেরকে তো আর আমি চিনি না, আমারও তারা চিনি না। আমার একটা ফোন নিয়ে যে নাম্বারটা পাইছে ওটা ফোন দিচ্ছে, দেখলে আমার সিনিয়র, তো উনি আসছে, উনি আসার পর আবার আরেকটা ফোন দিচ্ছে, ওইটা দিয়ে হৃদয়কে ফোন দিচ্ছে। তো হৃদয় আবার আসছে, আইসা আমার সিনিয়র এর আগে আমাকে একটু বাতাসে নিয়ে পানি টানি দিয়ে স্বাভাবিক করছে। করার পর হৃদয় আসছে, আসার পর আমাকে রিক্সা করে বাসায় নিয়ে যায়, আমাকে শোয়া দেয় হালকা থেকে, তারপর আবার বাহিরে চলে যায়। চলে গেলে আস্তে আস্তে রাত্র প্রায় 9টা 10টা বেজে যায়। আসার পর ওর এক পরিচিত ডাক্তার, যে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার, তো
ওনাকে ডাকে, উনি কিছু ওষুধ দেয়, বলে যে শারীরিক দুর্বলতা একটু বেশি, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, আর জন্ডিস হয়েছে ওনার, ট্রিটমেন্ট করতে হবে, আর যদি পারেন এই মুহূর্তে একটা স্লাইন দেন। তারপর আরেকজন ডাক্তার বলে যে ওনাকে এই মুহূর্তে স্লাইন দিলে ভালো হবে না, ওনার শরীর অতিরিক্ত খারাপ হয়ে গেছে, আমার মানে বমি হইতো, খাইতে পারতাম না, মাথা ঘুরেতো। তা বলতে তোমার বাচ্চা কনসেপ্ট করছে কিনা, তাই আমি বললাম তা হইলে হইতে পারে, কারণ তখন আমার সন্দেহ হয়ে গেছে। পরে টেস্ট করে দিয়ে যে হ্যাঁ মানে আপনি কনসিভ করেছেন। কনসেপ্ট করছে। করার পর ও আমাকে বলতেছে এটা রাখা যাবে না। কেন রাখা যাবে না? বলে যে আমরা তো বিয়ে করি না, এই বাচ্চাটা তো অবৈধ, আর বিয়ে ছাড়া আমি বাচ্চা নেব না। তাই বলছে বিয়ে করে ফেলি, সমস্যা কোথায়? না, তারপর আমি বিয়ে করলাম, এটা এখন রাখবো, আমি বিয়ে করেই বাচ্চা নেবো। তারপরে এটা নিয়ে কথা কাটাকাটি। আমি একটু জানতে চাই, আপনারা দুজনই তো মোটামুটি ম্যাচিউর ছিলেন, ও তো অনেক ম্যাচিউর ছিল, আপনারা যেহেতু শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছেন, আপনারা কি এমন কোনো সতর্ক ছিলেন না যে বাচ্চাটা যাতে না আসে? যেটা হচ্ছে যে মানে আপনারা তো ইচ্ছা করলে ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারেন। হ্যাঁ, আমি ওকে একাধিকবার বলছি, অ্যাভয়েড করতে বলছি। ও বলছে যে না, সমস্যা হবে না, এটা আমার জানা আছে কি করতে হবে। তারপরে যাই হোক হয়ে গেছে। তারপর ওর পরিচিত হোমিও ফার্মেসিতে হয়তো কথা বলে, কথা বলার পর ওষুধ নিয়ে আসে। হোমিও ফার্মেসি? ওকে। ওখান থেকে ওষুধ নিয়ে আসে, আইনা বলল যে তোমার তো জন্ডিস অনেক বেশি হয়ে গেছে, বমি টমি করো, খাইতে পারো না, তো এটা খাও, ঠিক হয়ে যাবে। ওইটার গায়ে ওরকম কিছু লেখা ছিল না। তাই ওষুধটা খাইলে যখন আমি মুখে নেই, গন্ধটা খুব বিশ্রী, আমার জিভটা পুড়ে যেত, তো একটু মুখে দিয়ে ফেলাই দিছি। তাই আমি বলি হৃদয় আমি ওষুধ খাইতে পারবো না, লাগলে আমি জন্ডিস ঝাড়াবো। তো কষ্ট করেও আমাকে 2 প্যাক খাওয়ায়। খাওয়ার পর বাকি ওষুধটা আমি ফেলাই দিয়ে আর খেতে পারি না। তারপর দিয়া ও ইসে যায়, ওর এক বন্ধুর বিয়েতে যায়। বিয়েতে গেলে আমি বাসায় একাই থাকি। এখন আপনি কন্টিনিউ হৃদয়ের সাথে থাকা শুরু করেছেন? কন্টিনিউ আমি হৃদয়ের সাথে। এবং আপনার মা জানে যে বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে। ওকে। ও চলে যায়, চলে গেলে সারা রাস্তায় আমার খবর রাখি, আমি কি করতেছি না করতেছি। মানে খুব আমাকে প্রচন্ড যত্ন করতো, আমাকে অনেক যত্ন করতো, অনেক খেয়াল করতো, নিজে রান্না বাড়া করে খাওয়াইতো এবং অনেক মজাও করতো। তারপর যাওয়ার পর বিয়ে বাড়িতে রাত্রে কথা বলছে, বললো যে বাবু তুমি সাবধানে শুয়ে থেকো, ঠান্ডা লাগাইও না, জ্বর আসছে যেহেতু, কিছু খাইও, আর যদি ভয় লাগে তাহলে আমাকে ফোন দিও। পরে ও আবার আসে, 2 দিন পরে আসে ঢাকায়। এর মধ্যে এমন কোন দিন নাই, রাত নাই যে ও আমার হাত 2টা ধরে, পা 2টা ধরে কান্না করে না যে ডালিয়া তুমি আমাকে ছেড়ে যাও না, তুমি যদি চলে যাও আমি একা